হ্যালো হ্যালো হ্যালো, শোনা যায় আমাকে? जी मैडम, सलाम वालेकुम। হ্যালো, কেউ सलाम একজন वालेकुम। কথা বলো, আমি শুনতে পাচ্ছি না। सलाम वालेकुम मैडम। আমরা 80 জন আসছি। সৌরভ, কথা বলো তো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছি আমরা। হ্যালো সৌরভ, ম্যাম শুনতে পাচ্ছি। হ্যালো ম্যাম আমরা শুনতে পাচ্ছি। সৌরভ, হ্যালো। ওরা আমাকে শুনতে পাচ্ছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, হ্যালো, ল্যাপটপ ম্যাম আমরা থেকে। শুনতে পাচ্ছি ম্যাম। হ্যালো, ল্যাপটপের সাউন্ড কি অফ হয়েছে? সৌরভ, ম্যাম আমি শুনতে পাচ্ছি। হ্যালো, আরেকবার বলো তো। ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জি ঠিক ম্যাডাম, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, কি অবস্থা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। আচ্ছা, তো তোমরা রিকোয়েস্ট করলা ক্লাসের জন্য, এত স্টুডেন্ট এত কম কেন? 120 জন স্টুডেন্টের মধ্যে 86, কেন এত কম কেন? বাকিটা কি খবর পায় নাই নাকি, নাকি দরকার নাই? আচ্ছা বলো, কি করতে পারি, সাতটা কই? ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ম্যাডাম, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বলো, কি কি করব বলো, কি ম্যাডাম, দরকার তোমাদের? আমাদেরকে আসলে ম্যাডাম প্রথমে একটু ম্যাডাম সিলেবাস সম্পর্কে আসলে 2 দিন বাকি আছে, তো মানে একটা ওভারঅল আইডিয়া দেন। আমরা যখন আর কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু খেয়াল করতেছি, হুম, তখন দেখলাম যে আসলে অনেক টপিক থেকে প্রশ্ন আসতেছে, লাইক 1 বছর 2 বছর আগেও মানে এমন টপিক থেকে প্রশ্ন আসতেছে যেটা আসলে আমরা এই কোর্সে আসলে পড়ি নাই বা যেমন 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 ম্যাডাম ওই যে
লাইক তারা হ্যান্ড পাইপ বা নাম্বার 6 হ্যান্ড টিউবওয়েল, মানে এই জিনিসগুলো থেকে আসতেছে, তারপর করোশন থেকে আসতেছে, এইগুলো আসলে আমরা পড়ি নাই। আহ তারপর হচ্ছে গিয়ে ম্যাডাম আমরা আসলে কি কি পড়বো, মানে একটা ওভারঅল আইডিয়া দিতেন। তারপর হচ্ছে গিয়ে ম্যাডাম ওয়েল ডিজাইনটা, ম্যাডাম এটা যদি একটু আরেকবার রিভাইজ করে দিতেন তাহলে ম্যাডাম। ডিজাইন তো বড় জিনিস, এত অল্পতে হয় না। আচ্ছা বলো, হ্যাঁ তারপরে বলো শুনি। ম্যাডাম এগুলাই আপাতত দেন, আর দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে এই দুইটা জিনিস একটু রিভাইজ করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আর আর কেউ কিছু বলো। সৌরভ তুমি বলো, যে আরেকজন কি আমাকে ফোন দিছিলা, বলো তার কি সমস্যা। ম্যাডাম সেম। আচ্ছা, আর আর কারো কিছু। সেম প্রবলেম ম্যাম। আর ম্যাম ওয়েল ডিজাইনটা ম্যাম একটু দেখাই দিলে ম্যাম ভালো হতো ম্যাম। আচ্ছা ঠিক আছে, আর কিছু। আসসালামু আলাইকুম ম্যাম, আমার একটা সমস্যা ছিল। একটু দেখেন ম্যাম, ওয়াটার কে ট্রিটমেন্ট। বলো। হার্ডনেসের ম্যাথে সমস্যা ছিল একটু ম্যাম, টোটাল হার্ডনেস ক্যালকুলেশনে আচ্ছা এক্সট্রা আয়ন যোগ করা কোথায় লাগবে সেটা, না। সেটা কোন জায়গাটায় এখন কোন প্রবলেমটা, মানে তোমার সমস্যা হয়েছে, সেটা না দেখালে তো বুঝতে পারবো না। ম্যাম সমস্যাটা হচ্ছে, আমি যদি স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে টোটাল হার্ডনেস ক্যালকুলেশনের সময় এখানে তো 5টা মেটালিক ক্যাটায়ন মূলত কন্ট্রিবিউট করে। সেটা হচ্ছে এই যে ম্যাঙ্গানিজ, তারপরে আয়রন 2+, স্ট্রোনশিয়াম, তারপরে আরো 2টা আছে ম্যাম। তো এখন হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, আর আয়রন 3+, এই 2টাও তো কন্ট্রিবিউট করে কখনো কখনো। তো আমার যদি কনসেন্ট্রেশন, তারাও টোটাল হার্ডনেস এর মধ্যে যাবে, মানে আমি কনসিডার করব ম্যাম। অবশ্যই। আচ্ছা বুঝছি। জি ম্যাম। এটা বলা আছে যে এটা কম থাকবে, কিন্তু নরমালি কমন প্যারামিটার গুলো নিয়ে করা হয়, কিন্তু যদি এদের প্রেজেন্স থাকে এরা অবশ্যই টোটাল হার্ডনেস এর মধ্যে যাবে। ম্যাডাম বুঝি নাই ম্যাডাম, Al3+ সেটাও অ্যাড করব? অবশ্যই অবশ্যই। ম্যাডাম এটা আসলে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন না, মানে আসলে 2+2+ এরকম। সো ম্যাডাম তাহলে ডাইভ্যালেন্ট বলা হয় না, একটুখানি একটু। হ্যাঁ বলো। আর কার, আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, বলো আর কার কি সমস্যা। আরো আরো দু একটা কথা শুনি, কথা তো শেষ করা যাবে না। হ্যাঁ আরো বুঝি। সেডিমেন্টেশন ট্যাঙ্কের হার্ডনেস একটা গেল, হার্ডনেস একটা হচ্ছে ওয়েল ডিজাইন। হ্যাঁ আর বলো। সেডিমেন্টেশন ট্যাঙ্কের 50% রিমুভাল ম্যাডাম, যে ইয়াগুলো ওইটা কিভাবে ক্যালকুলেট করবো এটা বুঝতেছি না। 50% রিমুভাল কোনো কিছু মানে হঠাৎ করে বললে তো হবে না, স্পেসিফিক্যালি বলতে হবে, ঠিক আছে না? সিলেবাস তো মাথার মধ্যে বসে পড়ে। কিছু কোশ্চেন ম্যাম দেওয়া থাকে যে সেডিমেন্টেশনের 50% সেডিমেন্টেশন হবে আর কি। কোশ্চেন সামনে থাকলে দেখাও, না দেখলে বলতে। ম্যাডাম ডিসইনফেকশনে ম্যাডাম আয়রন রিমুভাল টেকনোলজি পরে আর্সেনিক রিমুভাল ডিপলি পড়ানো হয় নাই, বাট এই টেকনোলজিটা আসলে একটা প্ল্যান পড়ানো, সেগুলো কি পড়া লাগবে? সব পড়ানো ম্যাডাম, এগুলো তো আসলে দেখানো হয় না, অল্প অল্প করে সব দেখানো হয়েছে, তোমরা ভুলে গেছো আর কি। আমি শীত দেখাই দিব। ম্যাম একটা সাজেশন দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দেখতেছি একটা একটা বুঝছি। আর কি বলো। ম্যাম আমার হচ্ছে ট্রিটমেন্ট প্রসেসে একটু সমস্যা ছিল, ওই সাবকাট যেগুলো বললো, মানে ট্রিটমেন্ট প্রসেসটা একটু দেখায় দিন। ও তো তাহলে তো আজকে সারাদিনই বসে থাকা লাগবে, নাকি বলো? ম্যাডাম আপনি একটু সাম আপ আইডিয়া দিয়ে দেন যে এইটা এটা এখান থেকে। আচ্ছা শুনি, হ্যাঁ বলতে থাকো, যার যার যে যা আছে বলতে থাকো, আমি আমার মতো চেষ্টা করবো। আরো কার ম্যাম কার সিলেবাসটা একটু সুনির্দিষ্ট করে দেন ম্যাডাম। সুনির্দিষ্ট করে সিলেবাস বুক নাই তোমাদের? হ্যাঁ
ম্যাম আছে কিন্তু Syllabus সব তো বই নাই? পড়ানো হয় নাই, সেজন্য একটুখানি সব সাজেশন পড়ানো দিলে হয় নাই, ভালো হতো। কোনটা পড়ানো হয় নাই একটু বলো তো, বাইর করো, আজকে পড়ায় দেই, কোনটা পড়ানো হয় নাই বলো, কোনটা পড়ানো হয় নাই বলো না, বাইর করে দাও। ম্যাম হ্যাঁ জিপিএমকে ফিট কিউবে কনভার্ট করতে পাম্পিং এর ম্যাথ গুলোতে 6.24 দিয়ে ডিভাইড করছে, আবার হচ্ছে অন্য অন্য একটা টাইপে গিয়ে 7.48 দিয়ে ডিভাইড করছে। কোথা থেকে কি বলতেছো? আচ্ছা একটা একটা করে বলি, প্রথমে একটু হার্ডনেসে আসি, হ্যাঁ একটা একটা করে আসি, যতটুকু চেষ্টা করি আমি কভার করার। প্রথমে একটা ইয়েতে আসি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ম্যাডাম। আচ্ছা সাবকাত, তাসিন, দেখো হার্ডনেস ইজ কল্ড বাই মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়নস, বোঝা গেছে সাবকাত? মাল্টিভ্যালেন্ট মেটালিক ক্যাটায়ন, তার মানে ডাইভ্যালেন্ট কথাটা কিন্তু ফিক্সড না, কিন্তু প্রিন্সিপাল হার্ডনেস গুলো ম্যাক্সিমামই থাকে হচ্ছে ডাইভ্যালেন্টের জন্য, সেজন্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম স্ট্রনসিয়াম এদেরকে ধরা হয়েছে। কিন্তু এই যে পরিষ্কার করে অ্যালুমিনিয়াম এবং ফেরিক আয়ন যেটা আছে, যেহেতু মাল্টিভ্যালেন্ট বলা হচ্ছে, ডাইভ্যালেন্ট কিন্তু বলা হয় নাই, যেটা স্ট্রিক্টলি ডাইভ্যালেন্ট, ঠিক আছে? যখনই অ্যালুমিনিয়াম এবং ফেরিকে পাবে তখন এটা হার্ডনেস এর মধ্যে চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটা যাতে মাথায় থাকে, এটা সেশনাল ক্লাসের সময় আমি সবসময় এই কথাটা বলে আসছি, ঠিক আছে? কিন্তু যেহেতু প্রিন্সিপালি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম বা এরা টু গুলোই থাকে, তাদের দিয়েই এখানে ফর্মুলাটা এখানে লেখা আছে, ঠিক আছে? কিন্তু এখানে বলা আছে কিন্তু যে অ্যালুমিনিয়াম এবং ফেরিক আয়নটাও হচ্ছে হ্যাঁ sometimes considered as contributing to the hardness of water, যখন এটা থাকবে তখন এটা অবশ্যই ঘটতে হবে, এটাই কথা। এটা গেল, এবার একটু ম্যাম নিচে একটা সূত্র লেখা ছিল। হ্যাঁ সিলেবাসটা দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে এক পাশে আছে টোটালি ওয়াটার সাপ্লাই পার্টটা, আরেকটা পার্ট হচ্ছে ওয়াটার ট্রিটমেন্টের পার্টটা, ওয়াটার ট্রিটমেন্ট এবং প্লাম্বিং, ঠিক আছে? দুইটা ভাগ কিন্তু একটু মাথায় রাখো, হ্যাঁ মানে সেই হিসাবেই আর কি, একটা হচ্ছে ওয়াটার কোয়ান্টিটি আর ওয়াটার সাপ্লাই, আর একটা হচ্ছে ওয়াটার কোয়ালিটি, এবং সেটা হচ্ছে কমিউনিটি বরাবর একদম কোয়ালিটির ওয়াটারটা কিভাবে একদম ট্যাপ পর্যন্ত আসবে সেটা হচ্ছে পার্ট, ঠিক আছে? তো প্রথম পার্টের মধ্যে তো আমরা পপুলেশন কাউন্ট করেছি, হ্যাঁ পপুলেশনের উপরে কিছু থাম্ব রুল ব্যবহার করে কিভাবে পার ডেতে ওয়াটার ডিমান্ড ক্যালকুলেশন কিছু ছিল আর কি, আমরা কিছু ধরে নিয়েছিলাম আর কি, সেটার উপরে এসে আমার একটা এলাকায় কতটুকু ওয়াটার ডিমান্ড হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে, সেই চিন্তা থেকেই আসলে একটা এলাকায় পপুলেশন কাউন্ট বা এস্টিমেশনটা করতে হবে, ঠিক আছে? এবং তার জন্য কিন্তু আমি কয়েকটা মেথডের কথা বলেছিলাম, আমার মনে হয় তোমরা পড়ে ফেলছো অলরেডি, এবং মোস্টলি ইউজড হয় হচ্ছে যেটা লিস্ট স্কয়ার প্যারাবোলা মেথড, হ্যাঁ সেটাও তোমরা করছো। আমি যখন পপুলেশন কাউন্ট করে ফেললাম, তারপরে আমার ছিল যে আমার অ্যাভেলেবল ওয়াটার সোর্স আছে, সেই অ্যাভেলেবল ওয়াটার সোর্স থেকে আমি ওয়াটারটাকে উত্তোলন করবো, তাই তো? তো ওয়াটারটা তোলার সময় একটা হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার যদি হয়, আমরা গ্রাউন্ড ওয়াটারই ধরে নিয়েছিলাম, যেহেতু গ্রাউন্ড ওয়াটারে তোলার জন্য এখানে মেকানিজমটা হচ্ছে মানে আছে, এখানে বেশি মেকানিজমটা আছে, সেজন্য গ্রাউন্ড ওয়াটারের একদম নিচে যে অ্যাকুইফার থেকে আমরা কিভাবে কি ম্যাথমেটিক্স ব্যবহার করে বা কাইনেটিক্স ব্যবহার করে আমরা অ্যাকুইফার থেকে পানি তুলবো, সেগুলো কিন্তু আমরা দেখিয়েছিলাম যে আর্টিসিয়ান অ্যাকুইফার হলে কি হবে, হ্যাঁ বা যদি আনকনফাইন্ড কনফাইন্ড অ্যাকুইফার থেকে ওয়াটার কিভাবে তুলতে হবে সেটা বলেছি।
কিন্তু যখন আমরা আবার অ্যাকুইফার থেকে আমরা পানি তুলবো, কিন্তু একটা সেই অ্যাকুইফারে ওয়াটার অ্যাভেলেবল আছে, সেখান থেকে আমরা ওয়েল বসিয়ে কিভাবে সেই পানিটা আমাদের পাম্পিং এর মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় পানিটা নিয়ে আসবো, সেটাও আমরা হচ্ছে একটা পার্টে করেছি। পানি তোলার পরে হচ্ছে যে আমাদের কাছে পানি আসার মধ্যে কয়েকটা ভাগ আছে, যে কিছু ট্রিটমেন্ট করতে হবে, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ঠিক আছে। এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মধ্যে যে আমরা যে হার্ডি ক্রস মেথডের কথাও বলেছিলাম, যে আমরা কিভাবে কয়েকটা তোমার রেডিয়াল সিস্টেম বা গ্রিড আয়রন প্যাটার্ন অবলম্বন করে, হ্যাঁ, কোন পাইপ দিয়ে কত পানি যাবে সেটা আমরা ট্রায়াল এন্ড এরর করে আমরা হার্ডি ক্রস করে, তোমরা ক্লাস টেস্টও দিয়েছো আর কি, ঠিক আছে, সেটা দিয়ে আমরা পানিটা যাব। এবং এইখানে মাঝখানে আমার পাম্পের বিষয় আছে, যে আমরা এই যে পানিটা তুলবো, একটা আইডার হতে পারে নিচ থেকে পানি তুলবো, আরেকটা হতে পারে যে আমরা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কে পানি তুলবো, ঠিক আছে। সেজন্য আমরা পাম্প ডিজাইন করার জন্য কিন্তু আমরা একটা পার্টে কাজ করেছি। এটা কিন্তু টোটালি একটা পার্ট, ঠিক আছে, টোটালি একটা পার্ট। এই পার্টের মধ্যে তোমাদের যেটা বলছো যে ওয়েল ডিজাইনের বিষয়টা একটু ম্যাডাম একটু বলেন, তা আমি দেখি এই ওয়েল ডিজাইনের ইয়াটা কোন জায়গাটায় আছে। এক এক সময় এক এক জায়গায় পড়াই। তোমাদের কাছে কি আছে নাকি পাওয়ার পয়েন্টটা? থাকলে কেউ একটু শেয়ার করতে পারতা। জায়গায় কিসের মধ্যে একটু দাঁড়াও। ইয়ে তাসিম কি বলতেছিলা বলো তো? ম্যাম আমি বলতেছিলাম যে সেশনালের ওই যে শীটটা প্রেজেন্ট করেছিলেন, ওইখানে নিচে একটা সূত্র ছিল হার্ডনেসের, তো ওইখানে স্টোনশিয়াম এটা অ্যাড করা নাই। তো যদি আমার কনসেন্ট্রেশন স্টোনশিয়াম থাকে তাহলে তো আমি ওটা কনসিডার করব না ম্যাম। হ্যাঁ, ওইটা স্ট্রনশিয়ামের কন্ট্রিবিউশন আছে না? আছে তো, আছে তো, যে স্ট্রনশিয়াম তো লিখাই আছে, যদি কনসেন্ট্রেশন থাকে সেটা এই যে ফর্মুলায় আছে। কোথাকার ফর্মুলা? আচ্ছা, এইখানে শুধুমাত্র ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এন্ড ম্যাঙ্গানিজ দেখাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক আছে, ঠিক আছে। আর কিন্তু এই যে দেখো উপরে কিন্তু প্রিন্সিপাল ক্যাটায়ন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, এটা সবার কথাই বলা আছে আর কি। হ্যাঁ, এটা ডাইভ্যালেন্ট। হ্যাঁ, এই ডাইভ্যালেন্ট তো থাকবেই। এখানে সম্ভবত এই যে তোমার কিসের জন্য এখানে কোন একটা কারণে নাই আর কি। এখন এটা কেন এখানে নাই সেটা আমি জানি না, কিন্তু এই শীটটা তো আমার নিজের তৈরি করা না, কিন্তু এখানে থাকবে, স্ট্রনশিয়ামটা আসবে। এটাই বলছিলাম যে যদি মাল্টিভ্যালেন্ট যেগুলো আছে ক্যাটায়ন গুলো যদি তোমাকে দেওয়া হয়, এখন আমি সোডিয়াম দিলাম, পটাশিয়াম দিলাম, এটা থাকলেও এটা কিন্তু অ্যাড হবে না। ট্রিকটা হচ্ছে ওখানে, ঠিক আছে, এটা মাথায় রাখি। এই যে আমি ইয়াটা পাইছি, এই ওয়েল ডিজাইনটা, ওয়েল ডিজাইন তো এত মানে অল্প সময়ে, যাই হোক তারপরেও শেয়ার করে দিই। যারা শুয়ে আছো ভিডিও অফ করো, তোমরা এখন পাস করে যাবা, এইসব তো বলতে ভালো লাগে না, ভিডিও অফ করো। দেখো ওয়েল ডিজাইন, হ্যাঁ, ওয়েলের যে জিনিসটা আমরা যেটা করি, কি আসে এই ছবিটা এখন যে যতটুকু দেখা যায়, তোমরা তো অলরেডি পড়ছো, তার একটু ধারণা করতে পারো যে আমরা এই মাটির নিচে এরকম একটা পাইপ বসিয়ে দিই, তাই তো? পাইপ, এই যে পাইপের ওয়েল ডিজাইন বলতে এই যে এখানে যে ড্যাশ এরিয়া আছে, যেটা হচ্ছে স্ট্রেইনার বলে আমরা, চারপাশে যে পানিটা থাকবে এই পানিটা এই স্ট্রেইনার দিয়ে আসবে। হ্যাঁ, স্ট্রেইনার গুলোই হচ্ছে ছিদ্রযুক্ত থাকে। তো এই জন্য আমাদের ওয়েল ডিজাইন বলতে আমাদের মেইনলি বোঝা যায় যে এই যে স্ট্রেইনারটা বসালাম, এই স্ট্রেইনারটা আমরা উপর থেকে কত ফিট বা মিটার নিচে বসাবো, এবং এই স্ট্রেইনারের ডায়ামিটার কত হবে, এবং এই স্ট্রেইনারটার যে পোর্টটা আছে
তাদের সাইজটা কত হবে। ঠিক আছে, ওয়েল ডিজাইন বলতে আমরা এটা বুঝাই। এবং এর আশেপাশে আমরা গ্রাভেল প্যাক দেই, যেহেতু এখানে ছোট বড় বিভিন্ন টাইপের বালি থাকে, এই বালিগুলো যাতে স্ট্রেনারের মধ্যে দিয়ে আসতে না পারে সেটাকে প্রোটেক্ট করার জন্য, যদিও আমরা স্ট্রেনারের সাইজটা বালির সাইজের সাথেই হচ্ছে কম্পেয়ার করেই আমরা স্ট্রেনারের সাইজটা দেই, যাতে পাশের বালির যে সাইজটা আছে অ্যাটলিস্ট তার চাইতে ছোট সাইজ হয়, কারণ হচ্ছে যাতে বালিগুলো এর ভিতর দিয়ে আসতে না পারে। কিন্তু যখন অনেক বেশি স্পিডে থাকবে, পানি যখন আসবে তখন আসতেই পারে। ঠিক আছে, আসতেই পারে, অথবা আশেপাশে আমাকে স্ট্রেনার থেকে ব্লক করে দিতে পারে। ঠিক আছে, সে কারণে এবং আমরা যখন ডিজাইনও করি তখন দেখা যাচ্ছে যে এত বেশি ফাইন স্যান্ড থাকে, তখন আসলে স্ট্রেনারটা ইটসেলফ আসলে কোনোভাবেই উপায় থাকে না যে বালিগুলোকে আটকানোর জন্য। সেজন্য আশেপাশে আমরা গ্রাভেল প্যাকের একটা সিলিন্ড্রিক্যাল শেপ করে একটা ফিলিং দিয়ে রাখি। ঠিক আছে, ওয়েল ডিজাইন বলতে আমরা বুঝি যে এই স্ট্রেইনারের ডায়া কত হবে, স্ট্রেইনারের সাইজ কত হবে, এবং স্ট্রেইনার আমরা উপর থেকে কত ফিট নিচে পাবো, এবং এই যে গ্রাভেল প্যাক দিব, গ্রাভেল প্যাকের এই থিকনেসটা কত হবে, এটাই হচ্ছে আমাদের ওয়েল ডিজাইন, যেটা আমি এই যে এখানে বলছি যে লেন্থ এন্ড ডায়ামিটার অফ দ্য স্ট্রেইনার স্লট, ওই যে ছিদ্রগুলো আছে, ঠিক আছে, সেই স্লট সাইজ চাই, এবং সাইজ অফ দ্য গ্রাভেল প্যাক। গ্রাভেল তো যে কোনো সাইজের আমরা জানি যে তোমরা যদি আশেপাশে কনস্ট্রাকশনের কাজ দেখো, গ্রাভেল বিভিন্ন সাইজের হয়। এই গ্রাভেল সাইজটা কত হবে এবং এর থিকনেস কত হবে সেটা হচ্ছে আমাদের ডিজাইন বলে বোঝায়। ঠিক আছে, তোমরা যদি তোমাদের কোশ্চেন গুলো দেখো, আমরা এখানে যে ডিজাইনটা শিখাই একদম কমপ্লিট একটা ডিজাইন শিখাই। যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাবা, একদম প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড যেভাবে করি আমরা, সেভাবেই আসলে এখানে শিখানো হয়। পরীক্ষায় তোমাদের যে কোশ্চেন গুলো দেখো সেটা কিন্তু খুব সিম্পল প্রবলেম করে দেওয়া হয়, তোমাদের অনেক কিছু করার প্রয়োজন নাই। ঠিক আছে, তোমরা পরীক্ষায় হয়তো বা যে সব কোশ্চেন, তো তোমরা অলরেডি অনেকেই কোশ্চেন পেয়ে গেছো, অত মানে কঠিন করে দেওয়া হয় না, যেহেতু সময়ের একটা ব্যাপার থাকে আর কি। তো আমরা যখন করি সেটা হচ্ছে যে এই যে আমার কত নিচে আমি এই স্ট্রেনারটা দিব, সেটা আসলে ডিটারমাইন করে হচ্ছে যে কি যেন পাশে যে বালিটা আছে সেটার কি অবস্থা। তো আমরা প্রথমে যেটা নিয়ম হচ্ছে যে প্রতি 10 ফিট অন্তর অন্তর, জাস্ট আন্ডার দ্য গ্রাউন্ড, প্রতি 10 ফিট অন্তর অন্তর আমরা হচ্ছে সয়েল স্যাম্পল নিয়ে আসবো। সয়েল স্যাম্পল গুলোকে আমরা সিভ অ্যানালাইসিস করব। সিভ অ্যানালাইসিস করে আমাদের টার্গেটই থাকবে যে কোর্স স্যান্ড যত হবে যে জায়গাটা, সেটাই হবে হচ্ছে তোমার স্ট্রেনারের জন্য একটা সুইটেবল পজিশন। অবশ্যই গ্রাউন্ড ওয়াটার টেবিল আমরা যখন পাবো, গ্রাউন্ড ওয়াটার যখন পাবো তার নিচে হইতে হবে। ঠিক আছে, এবং আমরা জানি যে একদম গ্রাউন্ডেই ঢুকলাম, মানে এত নিচেই যে আমরা ঠিক 10 ফিট নিচেই আমরা গ্রাউন্ড ওয়াটার পাবো না। তার মানে যেখান থেকে গ্রাউন্ড ওয়াটার পাবো সেখান থেকে আমার স্যান্ডের কোয়ালিটি কেমন, আমার আসল ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। আমরা আমাদের রাঙ্গুনিয়া, রাউজিয়ানে অনেক জায়গায় জাস্ট 2-3 মানে 30-40 ফিট থেকে গ্রাউন্ড ওয়াটার আছে। দ্যাটস ওয়াই এটা বলা হচ্ছে যে তুমি আন্ডার দ্য গ্রাউন্ড 10 ফিট অন্তর অন্তরই স্যাম্পলটা নাও। কারণ কোথাও গিয়ে আমরা 700 ফিটে গ্রাউন্ড ওয়াটার পাই, আবার কোথাও হয়তো বা 20-30 ফিটেও আমরা গ্রাউন্ড ওয়াটার পাইতে পারি, তাই কোনো স্পেসিফিক ডেপথ এখানে বলা মুশকিল। তাহলে আমি প্রথমেই যখন গ্রাউন্ড ওয়াটার পেলাম, এবং আমি তখনই কিন্তু ধরে নিলাম যে আমার ওইখানে আমি গ্রাউন্ড ওয়াটার যেখানে পাইলাম সেখানেই আমার হচ্ছে যে ট্রেনারটা বসানো, ওই জায়গাগুলি আমার শুরু হয়ে গেল, কারণ আমি অ্যাকুইফার পেয়ে গেলাম। এবং আই ইনভেস্টিগেশনে আমি প্রথমেই সয়েল গুলোকে দেখে ফেলবো, কারণ আই ইনভেস্টিগেশনে আমি দেখে ফেলবো যে ওখানে হচ্ছে যে ক্লেই সয়েল আছে নাকি স্যান্ডি সয়েল আছে না কি সয়েল আছে। ক্লেই সয়েল হলে অবভিয়াসলি এটা নট সুইটেবল ফর হচ্ছে যে টিউবওয়েল, তাই না? কারণ এখানে তো পানি পাস করবে কিসের মধ্যে দিয়ে। আমাকে একটু 2 মিনিট সময় দাও।
তোমরা আমাকে একটু 5 মিনিট সময় দাও।
হ্যালো, আচ্ছা তোমরা সরি জি ম্যাম। সৌরভ শোনা যাচ্ছে? হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। দেখো এই যে যেখানে ছিলাম, সরি আসলে ছুটির দিনে এত কাজ করে ফেলে রাখা হয়। তোমরা তো দাও না পরীক্ষা, তোমরা তো করো মশকরা, হ্যাঁ তোমরা পরীক্ষা দাও না যে তোমাদের জন্য আবার পরীক্ষা হলে গিয়ে বসে থাকতে হয়। কোন দিকে যাবো বলো? তোমরা কি আদৌ পরীক্ষা দিবা নাকি এখন কষ্ট করে শুনতেছো তারপর পরীক্ষা হলে যে বসে থাকবো দেখবো নাই? তো দেখো যেটা বলছিলাম যে উপর থেকে আমি হচ্ছে যে গ্রাউন্ড ওয়াটার টেবিল পেয়ে গেলাম, যখন স্যাম্পল তুলতেছি তখনই তুমি পানি যখন পেয়ে যাব তখনই পেয়ে যাব যে এটা গ্রাউন্ড ওয়াটার টেবিল, ঠিক আছে? তো সেখানে আমি পানি পেতে এসে তখন আমি স্যান্ডি সয়েল আবার পানি পাই, আবার ওখানে ক্লেও থাকে, কিন্তু যেখানে ক্লে অবভিয়াসলি সেখানে কিন্তু স্ট্রেইনার বসিয়ে দিলেও আমি কিন্তু যে পানিটা যে চারপাশ থেকে আসবে সেটা কিন্তু আসবে না, ক্লের মধ্যে যে পানি পাস করতে পারবে না, ঠিক আছে? তো সেজন্য স্যান্ডি সয়েল, এবং আমরা ট্রাই করি যে কোর্স স্যান্ড পাওয়ার জন্য, তবে সবসময় যে কোর্স স্যান্ড পাবো, মিডিয়াম স্যান্ড হলেও হয়, ফাইন স্যান্ড হলে টাফ হয়ে যায় আর কি, ঠিক আছে? তখন এই গ্রাভেল প্যাকের থিকনেসটা বাড়িয়ে দিতে হয়। এখন যদি সয়েল নাই থাকে হয়তো আরেকটা বোর্ডিং করা হয়, কিন্তু এমন যদি হয় যে কোনো উপায়ই নাই, তখন হচ্ছে যে এরকম গ্রাভেল প্যাকেট থিকনেসটা বাড়িয়ে দিয়ে চেষ্টা করা হয়, বা অল্প পরিমাণ পানি তোলার জন্য তখন যাতে বেশি পানি তোলা না হয় অল্প অল্প করে পানি তোলার জন্য একটা প্রসেস করা হয়। তো এই যে যেটা দেখাচ্ছি যে আমরা তখন ওই যে কোর্স তো সবগুলো নিয়ম যদি বলো, আইডিয়াল কন্ডিশন বলো যে আমরা প্রত্যেকটা লেয়ারে সিভ অ্যানালাইসিস করবো। তো আমি কিন্তু আই ইনভেস্টিগেশনে কিন্তু লেয়ার ডিসকার্ড করে দিলাম, যেটা আমি ভালো স্যান্ড পেলাম, ভালো স্যান্ড বলতে আমার ফাইন স্যান্ড বা মিডিয়াম স্যান্ড বা কোর্স স্যান্ড পেলাম, বা যদি ফাইন স্যান্ডও যদি একদম অবধারিত হয় সেটুকুকেই আমরা সিলেক্ট করে তাদেরকে আমরা সিভ অ্যানালাইসিস করবো। আমি এরকমই এখানে 4টা লেয়ার দেখিয়েছি, যে 4টা লেয়ারের আমি সিভ অ্যানালাইসিস এর এখানে কিন্তু ডাটাটা দেখিয়েছি, যেখানে আমার বলা আছে যে আমি এখানে আমি কোর্স স্যান্ডটা পেয়েছি, এবং সিভ অ্যানালাইসিস ডাটা থেকে আমরা যে গ্রেন সাইজ ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা বলি, গ্রেডেশন কার্ভ, সেখান থেকে আমরা এই বিভিন্ন লেয়ারের দেখো এফএম বের করেছি, সেগুলোকেও টেবুলার ফর্মে নিয়ে এসেছি, এবং D10 বের করেছি যেটা গ্রাফ থেকে আসে, D30 বের করেছি, ঠিক আছে? D30 বের করেছি। এই পয়েন্টগুলো এগুলো করছি এই কারণে যে আমি যে এই যে স্ট্রেনারটা বসাবো, যে জিনিসগুলো তোমাদের একটু বুঝতে হবে, মনোযোগ দিতে হবে, যে আমি এই স্ট্রেনারটা কিন্তু নট অনলি 10 ফিটের, 50 ফিট, 60 ফিট, বা মানে ক্ষেত্র বিশেষে আমরা 100 ফিট 120 ফিটের স্ট্রেনারও থাকে বা আরো বেশিও থাকে, ঠিক আছে? তো এইখানে আমার দেখো যে আমি যদি এই মাত্র 40 ফিট না কত আছে, 790 থেকে 830, 40 ফিটের মধ্যেই দেখো D10 এর ভেরিয়েশন কত, 0.14, 0.17, 0.16, 0.15, মানে প্রতি 10 ফিটেই কিন্তু D10 এর ভ্যালুটা ডিফারেন্ট। তাহলে আমার এই D10টা অ্যাকচুয়ালি ডিফাইন করে যে আমার এই স্ট্রেইনারের সাইজটা কত হবে। স্ট্রেইনারের ডায়ামিটারটা বাজারে অ্যাভেলেবল যে ডায়ামিটার গুলো আছে সেগুলোকে অ্যাসিউম করে নেওয়া হয়, এটা মনে রাখবে, ঠিক আছে? এক সময় আমরা 4 ইঞ্চির নিচে স্ট্রেইনার কখনো দিতাম না ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে। এখন কিন্তু যারা ইন্ডাস্ট্রিয়ালি জব করতেছে বাজারে 2 ইঞ্চির, 2 ইঞ্চির পাইপও এসছে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে 2 ইঞ্চি মানে এটা আসলে লাইফ স্প্যান বেশি হবে না, ঠিক আছে? তার মানে ডায়ামিটারটা কিন্তু তুমি অ্যাভেলেবল বাজারের সাইজে তুমি অ্যাসিউম করে নিচ্ছ, আইদার 2 ইঞ্চি অর 4 ইঞ্চি
অথবা 3 ইঞ্চি, এখন বাজারে 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, ঠিক আছে? এভাবে পারো তুমি ডায়ামিটারটা অ্যাসিউম করে নিয়ে তুমি হচ্ছে তোমার আদার ডিমান্ডের সাথে তুমি চেক করবে। তো সেই কিন্তু ডায়ামিটার তুমি চেক করলে কিন্তু তোমার প্রবলেমটা হচ্ছে যে এই যে স্লট সাইজ, তোমার যে ওই যে পোর্ট যেগুলো আছে সেই স্লট সাইজটা কত হবে, তুমি কতটুকু ওপেনিং বা নিতে পারবে, এটা ডিফাইন করবে। বলছিলাম যে আশেপাশে স্যান্ড, এই মাত্র 40 ফিটের মধ্যে 4 ধরনের দেখো স্যান্ড, 0.14 একটা, 0.17, 0.16 ডায়ার কিন্তু স্যান্ড আছে। তাহলে আমাকে নিতে হবে কোনটা, যে জিনিসগুলো তোমাকে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে জাস্টিফাই করে নিতে হবে, জাজমেন্ট করতে হবে যে এখানে যেটা লিস্ট আছে, যেটা সবচেয়ে কম লেয়ার আছে, সরি কম সাইজের লেয়ার আছে, আমাকে সেটাকে ক্রিটিক্যাল লেয়ার করতে হবে। এখানে আমার দেখো 0.14 হচ্ছে সবচেয়ে কম, 0.14 হচ্ছে সবচেয়ে কম ডায়ার হচ্ছে সাইজ অফ স্যান্ড। তার মানে আমি যদি 0.14 সাইজের স্যান্ডকে যদি আমি প্রোটেক্ট করতে পারি, তাহলে অবভিয়াসলি 0.17, 0.16, 0.14 এরকম ডায়ার স্যান্ডগুলোকে সে প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? এই ক্রিটিক্যাল লেয়ার সিলেকশনটার জন্যই আমাকে এ ধরনের টেবুলার ফর্মটা করতে হবে। এবং দেখো যে এফএম গুলো কিন্তু একইভাবে ভ্যারি করছে, এফএম গুলো কিন্তু একইভাবে ভ্যারি করছে, যে আশেপাশে সাইড যেরকম, D10 যেরকম, সেরকমই কিন্তু এফএম গুলো ভ্যারি করছে। অনেক সময় এটা হয় যে এটাও D10 0.14, এটা D10 0.14, তাহলে আমি আবার কোনটা নিব, ক্রিটিক্যাল লেয়ার কোনটা নিব? কারণ D30 আছে, D60 আছে, তখন তুমি এফএম এর দিকে তাকাবে যে এফএম কোনটা কম আছে। এফএম কম মানে ফাইনার স্যান্ড, এফএম বেশি মানে কোর্সার স্যান্ড, ঠিক আছে? ক্রিটিক্যাল লেয়ার সিলেকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিপেন্ডিং অন D10, either D10 or FM। আর যখন আমি ক্রিটিক্যাল লেয়ারটা পেলাম, আমার কিন্তু স্ট্রেইনার ডেপথ যদিও 60 ফিট, তার মধ্যে আমি যে 10 ফিট করে যে আমি অ্যানালাইসিস গুলো করলাম, তার মধ্যে ক্রিটিক্যাল লেয়ারটা আমাকে সিলেক্ট করে আমাকে তখন আবার যেতে হবে হচ্ছে গ্রেডেশন চার্ট। কারণ ওই ক্রিটিক্যাল লেয়ারের উপরে ডিপেন্ড করে আমার আশেপাশের যে গ্রাভেল প্যাকটা হবে সেটা বের করতে হবে, এবং আমার এই স্ট্রেইনারের স্লট সাইজটা বের করতে হবে, ঠিক আছে? তো সেটাই এখন হচ্ছে নেক্সট স্টেপ, যে আমি যখন এই গ্রাফটা দেখিয়েছিলাম, দেখো যে এইটা হচ্ছে আমার ক্রিটিক্যাল লেয়ারের, লাল যেটা, ব্রাউন যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল লেয়ারের হচ্ছে গ্রেডেশন চার্ট, ঠিক আছে? ক্রিটিক্যাল লেয়ারের গ্রেডেশন চার্ট, এই ক্রিটিক্যাল লেয়ারের 4 টাইমস আর 6 টাইমস এর দেখো এখানে করা আছে, এই যে এখানে 4 টাইমস অফ সিপ সাইজ, এই সিপ সাইজ 4 টাইমস অফ সিপ সাইজের রেসপেক্টে ক্রিটিক্যাল লেয়ারের পার্সেন্ট ফাইনাল নিয়ে আমি আরো 2টা কার্ভ ড্র করি, ঠিক আছে? যাতে এই যে এই 4 to 6 টাইমস এর মধ্য থেকে আমি যাতে আমার গ্রাভেল প্যাকের ডিজাইনটা করে নিতে পারি, যে আমার গ্রাভেল প্যাকের সাইজটা হতে হবে হচ্ছে ওই 4 to 6 টাইমস অফ ক্রিটিক্যাল লেয়ারের সাইজ, ঠিক আছে? দ্যাটস ওয়াই ক্রিটিক্যাল লেয়ারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্রিটিক্যাল লেয়ার হচ্ছে একটা হচ্ছে গ্রাভেল প্যাকের জন্য, আর একটা হচ্ছে স্লট সাইজটা বের করার জন্য। স্লট সাইজটা আমি তাহলে কিভাবে বের করব? স্লট সাইজটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল লেয়ারের, একটা হচ্ছে যে আমরা বের করতে পারি সরাসরি ক্রিটিক্যাল লেয়ারের D10 কে আমি 5 দ্বারা গুণ করলেই সরাসরি ক্রিটিক্যাল লেয়ার D10 কে 5 দ্বারা গুণ করলেই কিন্তু আমার হচ্ছে, ফোন এখন ধরার দরকার নেই, বন্ধ করে দাও, ক্লোজ করে দাও,
ক্রিটিক্যাল লেয়ারের D10 কে যদি আমি সরাসরি 5 দ্বারা গুণ করি তাহলে আমার স্ট্রেনারের স্লট সাইজ পেয়ে যেতে পারি। কিন্তু আইডিয়াল হচ্ছে যে এই যে 4 to 6 টাইমস আমি যে গ্রাফটা করলাম, ঠিক আছে, তার এভারেজ D10 টা আমি নিব। তো নরমালি 4 to 6 টাইম হলে আমি 5 টাইমস কাছাকাছি হয় বিধায় আমরা 5 টাইমস নেই, জাস্ট ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট করে নেই। কিন্তু আইডিয়াল কন্ডিশন হচ্ছে 4 to 6 টাইমস এর এভারেজ পয়েন্ট নিয়ে আমি D10 নিব। সেটাই কিন্তু এখানে বলা আছে যে D10 4 to 6। আর বাকি যে ক্যালকুলেশনটা করা আছে 2.54 into 1000, এটা আসলে ওগুলো এত এমএম এ আছে, ঠিক আছে, এমএম আছে, সেভাবে তো বলা মুশকিল যে এত এমএম হবে। এটা আসলে বলা হয় যে 1000 ইঞ্চির মধ্যে কতগুলো স্লট থাকবে, ঠিক আছে। স্লট সাইজ দেখো, আমরা একটা 33 একটা স্লট বলেছি স্লট সাইজ, ঠিক আছে। 1000 ইঞ্চির মধ্যে কতগুলো থাকবে এই সাইজের উপরে ডিপেন্ড করে এভাবে হচ্ছে বাজারে পাওয়া যায়, 20 পাওয়া যায়, 30 পাওয়া যায়, 40 পাওয়া যায়, ঠিক আছে। সেই হিসাবে এই ইকুয়েশনটা এসছে। ইকুয়েশনটা এগুলো তোমরা পরবর্তী যখন কাজ করবে এটা অটো বুঝে যাবে। 2.54 দিয়ে ইঞ্চিতে চলে গেছে, 1000 দিয়ে গুণ করে আমরা হচ্ছে এটা একটা নাম্বার পাই, যদিও ইট ইজ মানে ডিনোটিং ইনডাইরেক্টলি দ্য সাইজ, ঠিক আছে। 1000 ইঞ্চির মধ্যে কতগুলো স্লট থাকবে সেটাই আসলে নাম্বারিংটা বুঝায়, ঠিক আছে। তাহলে আমি একটা হচ্ছে ডায়াটা হচ্ছে আমি অ্যাসিউম করব, সাইজটা বের করব হচ্ছে D10 এর উপরে, ক্রিটিক্যাল লেয়ারের D10 এর উপরে ডিপেন্ড করে, এবং আমি এখানে যে ফর্মুলাটা আছে সেটার উপরে সাথে বের করে আমি স্লট সাইজটা বের করব। এবং 33 যেহেতু আছে আমি 30 নিব, কারণ মানে কাছাকাছি অ্যাভেলেবল যেগুলো আছে যে সাইজটা বাজারে পাওয়া যায় সেটাই আমি নিব। 20 পাওয়া যায়, 30 পাওয়া যায়, 40 পাওয়া যায়, এরকম আছে, তাই কাছাকাছি যেটা থাকবে আমি সেটাই নিব। এখন লেন্থ অফ দ্য স্ট্রেইনার, অনেক সময় আমি হচ্ছে যে আমি আমার ডিমান্ড দিয়ে দিলাম, আমার অনেক অ্যাকুইফারে, ধর আমি কিন্তু তখন আমি বলে দিলাম যে আমার যেখানে অ্যাকুইফার আছে আমি সেখানে আমি চলে যাব হচ্ছে ওখানে আমি স্ট্রেইনারটা বসাবো, ঠিক আছে। হ্যাঁ, এখন আমার যদি অ্যাভেলেবল 10 ফিট হয় বা 20 ফিট হয়, আমার লাগবে 60 ফিট, আমি চাইলেও আমি 60 ফিট দিতে পারবো না, কারণ আমার 20 ফিটই আছে। দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। বাট আমি ধরেই নিব যে আমার কাছে অ্যাভেলেবল অনেক ফিট আছে, কিন্তু আমার এখন ডিমান্ডের জন্য কি আমার 200 ফিট আছে বলে কি আমি 200 ফিটই নিব? সেটা তো আমি নিব না। হ্যাঁ, আমার ডিমান্ড কতটুকু আমি সেটুকু নিব। তো সেইটাই এখন সেই লেন্থ অফ দ্য স্ট্রেইনার আমি কিভাবে ফিক্সড করব, সেই ফর্মুলাটা হচ্ছে এটা, যে কি আমরা যে ইকুয়েশন অফ কন্টিনিউটি যেটা আছে Q ইকুয়াল টু AV, এই ফর্মুলা দিয়ে আমরা লেন্থ অফ দ্য স্ট্রেইনারটা হচ্ছে ফিক্স আপ করব, ঠিক আছে। হ্যাঁ, এই AV ভি তো ভেলোসিটি, যেই ভেলোসিটিতে এখানে ওয়াটার এন্ট্রান্স করবে এন্ট্রান্স ভেলোসিটি বলা হয়, ঠিক আছে। ডিটা তো আমি ধরে নিব, যেটা আমি বলছিলাম যে বাজারে অ্যাভেলেবল আছে। আমরা একসময় আসলে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট এখনো আমরা 4 ইঞ্চি নিচে দিতে চাই না, ক্লায়েন্ট খুব বেশি করে, কারণ এটা আসলে অনেক বেশি স্পিডে গেলে হ্যাঁ এটা আসলে লনজিভিটি বেশি দিন থাকবে না। কিন্তু যদি ওয়াটার ডিমান্ড খুব কম হয়, যে না শুধু একটা মাত্র বাসায় আমি মানে অল্প আমার পানি দরকার, একটা ডরমের মধ্যে পানি দরকার, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা এটা দিতে চাই, কিন্তু তারপরে 4 ইঞ্চির নিচে ইঞ্জিনিয়ারিং যদি বলো এটা আসলে আমরা দিতে চাই না, কারণ আমি অবশ্যই চাইবো যে একটা জিনিস যেটা সাস্টেনেবল হয়, ঠিক আছে। তো সেই তাহলে তুমি সেটা নিজে থেকে এই যে ইকুয়েশন আছে সেখান থেকে তুমি ডিটা ঠিক করলে, ডিটা ধরে নিলে, পাই তো তুমি জানোই। এন্ট্রান্স ভেলোসিটিটাও এটাও বলা আছে যে কতটুকু হইতে পারে। এই যে দেখো এন্ট্রান্স ভেলোসিটিও এটা থাম ভ্যালু দেওয়া আছে 0.03 থেকে 0.01 মিটার পার সেকেন্ড হয় নরমালি, ঠিক আছে। তো এটাও দেওয়া আছে। তুমি ডিটাও অ্যাসিউম করলে, আর পিটা হচ্ছে ওপেনিং, পার্সেন্ট ওপেনিং,
মানে ওই যে আমি বলতেছি স্লট, ঠিক আছে? তো লেন্থ হচ্ছে ধরলাম যে এল এর তো পুরাটা ওপেনিং থাকবে না, তাই না? কারণ ওই যে স্লটে তো ফাঁকা ফাঁকা আছে, তাই না? ফাঁকা ফাঁকা করে করে তোমরা কেউ স্ট্রেইনার আমাদের বিল্ডিং এর সামনে স্ট্রেইনার দেখেছো কিনা, যে মানে একটু ফাঁকা আবার একটু ভরাট, একটু ফাঁকা একটু ভরাট, এরকমই তো। তো সেই পার্সেন্ট ওপেনিংটা কত, এটা ধরে নেওয়া হয় যেটা এটা নর্মালি 10 to 40%। ধরো লেন্থ যতটুকুই থাকে স্ট্রেনার, তার 10 to 40%ই ওপেনিং থাকে, ঠিক আছে? তবে বাজারে আমরা নর্মালি ডিজাইনটা করি আইদার 10% এবং 15%, এগুলোই আসলে আমাদের বাজারে যেগুলো লোকালি অ্যাভেলেবল। একসময় 15%ই ছিল, এখন 10% ওপেনিং পাইবো, স্ট্রেনারও আমরা পাই, ঠিক আছে? তার মানে তুমি কিন্তু সব ভ্যালুই এখানে ধরলে, এবং ওই যে তোমার যে এলাকার যে ডিমান্ড তুমি ক্যালকুলেশন করলা যে কত লিটার পার মিনিটে তোমার এই ওয়াটারটা লাগবে, তুমি কিন্তু তোমার ডিমান্ডটা দিয়ে দিয়েছো ক্লায়েন্টকে, বা ক্লায়েন্ট তোমাকে দিয়েছে, অথবা তুমি নিজে ক্যালকুলেট করেছো। তাহলে তুমি এখন এখানে বসিয়ে দিয়ে তুমি কিন্তু তোমার এলটা পেয়ে গেলা যে কত লেন্থের স্ট্রেনার তোমার লাগবে। তুমি এখন দেখো যে তোমার সেই অ্যাকুইফারে সেই লেন্থটা আছে কিনা। যদি না থাকে, তোমার যতটুকু আছে ততটুকু দিতে হবে, আর যদি বেশি থাকে তাহলে তোমার যতটুকু দরকার তুমি ততটুকুই নাও। তাতে তো অল্প একটু 10 ফিটের মতো বাড়িয়ে নিতে পারো, এক্সেস তো নেওয়ার দরকার নেই। কারণ তুমি এক্সেস লাগলে তোমার পাইপিং এর কস্ট আছে, তোমার পাম্পিং এর কস্ট আছে, তোমার এক্সেস কস্টের তো তোমার দরকার নেই। এবার বেশি নিলে তোমার পানি বেশি আসবে, তুমি যে পানিটা যে স্টোর করবা রিজার্ভারেরও, তখন তোমাকে ভলিউমটা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তাই তোমার তো এক্সেস নেওয়ার তোমার দরকার নেই, তুমি অতিরিক্ত নেওয়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে তুমি স্লট সাইজটা পেলে, লেন্থ অফ দ্য স্ট্রেনার পেলে, আর তোমার হচ্ছে বাকি থাকলো কি গ্রাভেল প্যাক। গ্রাভেল প্যাক কত সাইজ? নর্মালি আমরা কিন্তু গ্রাভেল প্যাক দেই, তবে একটা আছে যে যদি ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট যেটাকে বলা হয় D60/D10, ওই যে ক্রিটিক্যাল লেয়ার, যেটা ক্রিটিক্যাল লেয়ারের ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট যদি লেস দ্যান 3 হয়, তাহলেই হচ্ছে গ্রাভেল প্যাকটা নিবে, ঠিক আছে? এটা থাম বলা আছে, কিন্তু তারপরেও আমরা গ্রাভেল প্যাক দিয়ে দেই, মিনিমাম একটা থিকনেস একটা দিয়ে দেই, কারণ গ্রাভেল প্যাক ইটসেলফ একটা ফিল্টার, পুরো একটা বড় একটা এরিয়া ওয়াটার সোর্স হিসেবে কাজ করে। কারণ ওর ভিতরে ভিতরে ওয়াটার এসে জমা হয়, তখন ওয়াটারটা সাক করে তুলতে সুবিধা হয়। এটা যে শুধুমাত্র বালুকে আটকাবে এটা শুধু না, অনেক বড় এরিয়া, মানে স্ট্রেনার তো ধরো আমি 4 ইঞ্চি নিলাম, সাথে আরো কিন্তু 4 ইঞ্চি যদি গ্রাভেল প্যাক নিই, আসলে এটা অ্যাজ এ রেজাল্ট মানে আলটিমেটলি এটা হয়তো 8 ইঞ্চি স্ট্রেনারের মতো কাজ করবে। এটাই এই অবজেক্টিভে গ্রাভেল প্যাক, যদিও ইউনিফর্মিটি কোএফিসিয়েন্ট অনেক সময় লেস দ্যান 3 হয় না, হলেই আমি হচ্ছে গ্রাভেল প্যাক দেবো। গ্রাভেল প্যাকের সাইজ কত হবে? ওই যে 4 to 6 টাইমস, এই যে আমি যে 4 to 6 টাইমস রেডি করে রাখলাম, এই 4 to 6 টাইমস অফ D30। এই যে আমার এখানে যে D30 পেলাম ক্রিটিক্যাল লেয়ারের 4 to 6 টাইমস এর হচ্ছে তার যে D30 আছে, তার 4 to 6 টাইমস আমি D30 সাইজের গ্রাভেল প্যাক অ্যারাউন্ড এ দিব। আর নর্মালি মিনিমাম থিকনেস গ্রাভেলের শুড বি প্রোভাইডেড 150 মিলিমিটার। তবে যদি ফাইনাল স্যান্ড হয়, যে বলছিলাম যে যদি অনেক ফাইনাল স্যান্ড হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, তখন আমরা অনেক সময় তখন মিনিমাম থিকনেসটা 200 mm করে দিই। আর যদি ফাইনাল হয় 150 mm হয়তো বা রিস্কি হয়ে যাবে, আমরা তখন 200 mm করে দিই। তারপর ক্লায়েন্ট বেশি চাইলে বেশি দিতে পারে, আমরা এটা মিনিমামই আমি শুধুমাত্র রিকমেন্ড করে দিতে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের জন্য ওয়েল ডিজাইন এতটুকুই করা আছে। যদিও ওয়েল ডিজাইন আরো ডিটেইল আছে, ড্র ডাউন ক্যালকুলেশন অনেক কিছু আছে, তোমাদের যেটা কম্বো কোর্স, ঠিক আছে, ড্র ডাউন ক্যালকুলেশন পর্যন্ত আমি চাইনি, ঠিক আছে? এটা তোমাদের 4-2 তে গিয়ে
তোমাদের কি 4-2 যারা আছো অনেক সময় ওখানে একটা আরো ওয়েল ডিজাইন আরো ডিটেইলে করানো হয়, আমি নিজেই করাই, তখন আরো বাকি অংশগুলো দেখানো হয় তোমাদের জন্য। আমার যতদূর মনে পড়ে পরীক্ষা কোশ্চেন আমি আগে যা দেখছিলাম তাতে মনে হয় এইগুলোর বাইরে তোমাদের আর কিছু দেওয়া হয় না, সেই গ্রিন সাইজ ডিস্ট্রিবিউশন পর্যন্ত মনে হয় না দেওয়া হয়, কিন্তু দিলেও হয়তো গ্রাফটা দিয়ে দিবে, আমার ঠিক মনে নাই আর কি। কোশ্চেন তো অনেক আগে দেখছি। ঠিক আছে, বলো এখন প্রশ্ন বলো। হ্যাঁ হ্যাঁ, এখন ওই তো আমি বলছি তোমাদের হয়তো বা একটা ডাটা দিবে, সবগুলো তো নিশ্চয়ই দিবে না, আর দিলেও তোমাদেরকে সেই লগ পেভ, হ্যাঁ তোমরা তো এখন অনলাইনে থাকো, অফলাইনে তো আর না যে তোমাদেরকে সাপ্লাই দেওয়া হবে, তোমরা একটু কাছে রাখো। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই ভালো একটা কথা বলছো, ম্যাম কাছে রাখো। হ্যাঁ বলো ম্যাম, আমাকে যে গ্রেডেশন কার্ভে D30 46 D10 46 এগুলো কি আঁকা লাগবে? কারণ আমি তো ম্যাম 4 আর 6 দিয়ে গুণ দিয়ে পেয়ে যাচ্ছিলাম গ্র্যাভেল সাইজের জন্য। আসলে কি জানো, এটা আসলে ওই যে বললাম এই কার্ভ গুলো তো আমরা 4 to 6 টাইম নিচ্ছি, ভেরি মানে সিম্পল আমি বলতেছি 4 to 6 টাইমস, কিন্তু আসলে তুমি কিন্তু এখানে কার্ভ গুলো কিন্তু মানে তুমি কি কার্ভ করবে, কি বেস্ট ফিটেড কার্ভ করবা, তাই না? বেস্ট ফিটেড কার্ভ করবো 4 to 6 টাইম বলতে কি, আমরা যদি এই কার্ভটা এখানে ঠিক দেখি এখানে কত হয়, এটা কিন্তু তুমি জাস্ট স্ট্রেট লাইন করে 4 into 6 করলে আমরা আসলে বলে যাই এটা কাছাকাছি হয় বলে যাই, গ্রাফটা করা উচিত, কারণ তোমার উদ্দেশ্য যে কোনো গ্রাফ কিন্তু তুমি করবা বেস্ট ফিটেড কার্ভ। ঠিক আছে, বেস্ট ফিটেড কার্ভ হলেই কিন্তু তুমি এক্স্যাক্টলি ক্রিটিক্যাল লেয়ারের 4 কে তুমি D30 যত হচ্ছে, হ্যাঁ তুমি কিন্তু সেটা পাচ্ছ না, তার থেকে অবশ্যই তোমার চেঞ্জ হয়ে যাবে। এজন্যই গ্রাফটা এখানে করা, ওখানে বলা হচ্ছে যে D30 4 to 6 টাইমস, মানে আমি এখানে যে গ্রাফটা পাইলাম তার 4 to 6 টাইমস তোমাকে নিতে হবে। ঠিক আছে, তারপরে তুমি নিতে পারো, আমরা দেখতেছি যে তাতে কোনো অসুবিধা হয় না, তো যেটা এটা আসলে তোমাকে কি বলবো, ফান্ডামেন্টালটা তোমার জানা উচিত। ঠিক আছে, এখন তুমি এক্সপেরিয়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে তো তুমি করে ফেলতেই পারো আর কি। হ্যাঁ ঠিক আছে, তবে এত 4 to 6 টাইমস পরীক্ষার হলে মনে হয় না লাগবে আর কি। কোশ্চেন কেমন করে করে, আগে তো 80 পার সুদীপ দা নিত, তো তোমাদের সময় তো প্রথম আমি নিয়েছি, এবং এত ডিটেইল আসলে আমি ছাড়া কেউ কখনো ওয়েল ডিজাইন পড়ায়ও নাই আমি যতদূর জানি আর কি। হ্যাঁ তো কারণ এটা আসলে একদম প্র্যাকটিক্যালি, তো এটা তোমাদের হয়তো যারা শুধুমাত্র এনভায়রনমেন্ট সাইডে না, পিডব্লিউডি, রোডস, এলজিডি তে যে যেখানে কাজ করতে চাও না কেন, হ্যাঁ সব ক্লায়েন্টকে সব জায়গায় কিন্তু ওয়েল ডিজাইন তোমাকে ডিল করতে হবে, কারণ তোমার বিল্ডিং এ পানি লাগবে, তোমার প্রজেক্টে পানি লাগবে, সব জায়গায় এটা লাগেই। জাস্ট আমি চেষ্টা করেছিলাম যেটা মানে আমি প্রথমে চিন্তা করছিলাম একদম পুরা হোল শিখাবো, কিন্তু হোল শিখাইলে আর কন্টেন্টের অনেক কিছু থাকে না আর কি। হ্যাঁ তো আশা করি আজকে পর্যন্ত যতটুকু বুঝাইছি কোনো সমস্যা হবে না। বলো, আর সাক্ষাৎ তাসিন যাদের ওয়েল ডিজাইনের প্রবলেম ছিল ক্লিয়ার হয়েছে? আচ্ছা ম্যাডাম, আলীদের কোশ্চেনটা আগে নিন। ম্যাম, বিগত বছরের প্রশ্নগুলোতে ওয়েল ডিজাইনের অঙ্কতে কোনো ডিমান্ড দেওয়া ছিল না ম্যাম, তো সেই ক্ষেত্রে আমরা কি বলছিল কি চাইছে এটা তো আসলে জানি না, এখন ডিমান্ড না থাকলে অন্য কিছু চাইছে। হ্যাঁ এটা তো অনেক সময় মানে আমরা ডিমান্ড দেই না, ওয়াটার অ্যাভেলেবিলিটির উপর ডায়ামিটার আর স্লট দিয়ে দেই যে কতটুকু কি আছে। এখন কি চাইছে প্রশ্ন, এটা আমাকে না দেখালে আমি আসলে বলতে পারবো না। টিউবওয়েলটা ডিজাইন করো একটু কি বলছে, সেটাই এখন টিউবওয়েল ডিজাইন করবা আর কি। ঠিক আছে, তো ম্যাম কিউ ছাড়া তো আমরা এলটা বের করতে পারবো না, সেই ক্ষেত্রে ম্যাম এখন প্রশ্নটা কি আছে এটা না দেখলে আমি বলতে পারবো না। ম্যাম ওখানে তো এই ডায়ামিটার দেওয়া আছে, ম্যাম ডায়ামিটার আর লেন্থ দেওয়া আছে, তো ওপেনিং দেওয়া আছে, তাহলে তো তোমাকে ডিমান্ডই চাইছে। তোমাকে যদি ডায়ামিটার এটা সব দেওয়াই থাকে তাহলে কি ডিজাইন করতে বলবে, আমি তো বুঝতেছি না। অনেক সময় প্রশ্ন ভুলও থাকছে, হয়তো অনেক সময় ডাটা এনে দেওয়া হয়েছে, এরকমও হইতে পারে। ঠিক আছে ম্যাম, বিগত বছর ওই যে ডায়ামিটার অফ দ্য এক্সটেন্ডার দেওয়া আছে আর ওপেনিংটা দেওয়া আছে, আর বলছে টিউবওয়েল ডিজাইন করো, শিপ সাইজ অ্যানালিসিস তে দিছে ম্যাম। হ্যাঁ তাহলে তো তোমার কিউটা লাগতেছে কেন, লেন্থের জন্য লাগতেছে। এখন লেন্থ যদি না চায় তাহলে তো তোমাকে স্লট সাইজ বের করতে তোমার কিউ লাগবে কেন?
ওর প্রশ্ন তো বুঝতে হবে, প্রশ্ন এত কিছু বললে তো হবে না, এটা ইন্টেলেকচুয়াল হতে হবে। তোমার যদি স্লট সাইজ বের করতে বলে, তোমার লেন্থ যদি না চায়, তাহলে তুমি কেন হচ্ছে যে ডিমান্ড না থাকলে তুমি কি আকাশ থেকে বের করবে নাকি? আর যদি তোমার যদি ওখানে সয়েল ডেপথ দেওয়া থাকে যে এত ফিট থেকে এত ফিট, তো তোমার তো লেন্থ ওখান থেকে এসেই যাচ্ছে, তোমার তো সেখানে কিউতে বসিয়ে দিলে দরকার নাই, তাই না? এটা তো তোমাকে জাজমেন্ট করতে হবে এগুলো, ঠিক আছে? ম্যাডাম বলো, এরপরে বলো। একটা কোশ্চেন কি একটু শেয়ার করা যাবে ম্যাম? মানে জাস্ট আমার কাছে তো এরকম কোনো কোশ্চেন নাই, কোশ্চেন কোথায় পাবো? কোশ্চেন তো সব অফিসে থাকে, আমার কাছে তো এরকম কোনো সফট কোশ্চেন নাই। ঠিক আছে, এরপরে টপিক বলো। ম্যাডাম আচ্ছা, এখানে ম্যাডাম, একটু জানার ছিল ম্যাডাম। ম্যাডাম তাহলে তো আমাদের একটা গ্রাফ আঁকলেই হচ্ছে, তাহলে তো ম্যাডাম আর কি বলে এফএম এর ভ্যালুটা আর ক্যালকুলেট করার কিছু নাই, কজ ম্যাডাম অনেকগুলো হলে সেক্ষেত্রে না ম্যাডাম এফএম এর ভ্যালু ক্যালকুলেট করার একটা বিষয় ছিল, তাহলে তো আমাদের আর এফএম ক্যালকুলেশন করা লাগবে না। এখন সাফকার দেখো, এখন পরীক্ষার প্রশ্নের উপরে ডিপেন্ড করে কিন্তু পরীক্ষা মানে জানানো শিখার বিষয়টা না, ঠিক আছে? এখন পরীক্ষায় অনেক কিছু তোমাকে বলতেছিলাম যে ইজি করে অনেক কিছু কোশ্চেন করা হয়, ঠিক আছে? এখন কে কোশ্চেন করছে, কি কোশ্চেন করছে, তোমাদের কতটুকু ইজিনেস এর জন্য কি চেয়েছে, সেটা হচ্ছে মানে আমি তো জানি না যে এখন আমার কাছে তোমার কাছে যদি ডাটাই নাই, তুমি কিভাবে 4-5টা গ্রাফ করবা? তারপর তোমাকে চাওয়াই হয় নাই, তুমি কেন 4-5টা গ্রাফ করবা, তাই না? এখন তোমাকে যদি বলে যে তোমাকে একটাই লেয়ার দিছে, তুমি কিভাবে 4-5টা করবা, তাই না? দরকার নাই তো, এগুলো তোমাদের বুঝতে হবে। প্রশ্ন নিয়ে তো আমি এখন সলভ করবো না, আমি এখন সেকেন্ড পার্টে চলে যাই। আর ম্যাডাম 2.54 এর বিষয়টা ম্যাডাম, এটা তো মিলিমিটারে ছিল, তাহলে এখানে 25.4 এরকম হওয়া উচিত ছিল না ম্যাডাম? না, এটা না, ঠিক আছে, এটা একটু দেখো, এটা তুমি বসিয়ে দেখো, এটাতে কোনো ভুল নাই, হ্যাঁ, এটাতে তো কোনো ভুল নাই, ঠিক আছে? তাহলে হয়তো সেন্টিমিটার না, মানে আমি ইউনিটে বলতে ভুল করেছি, এটা তোমাকে ওটা একটু ক্যালকুলেশন করে দেখতে হবে, তো ক্যালকুলেশনে কোনো ভুল নাই, ঠিক আছে? ফর্মুলায় কোনো ভুল নাই, এটা আমি 100% শিওর, এটাতে দেখতে হবে এটা, ঠিক আছে? ক্যালকুলেশনে কোনো ভুল নাই, 100% শিওর। ম্যাডাম এখানে তাহলে যে ডিটেলটা, এটা কি আসলে মিলিমিটারে নাকি আসলে সেন্টিমিটারে ম্যাডাম? মানে ওই যে 2.5 ওইটা মনে হয় ওইটা D30 টা 2.5 করে এমএম থেকে সেন্টিমিটারে চলে আসবে, এটা তো তোমাদেরকে ডিটেল অবশ্যই ওটাতে এমএম এ না, D10 বলেছি, তাই না? D10 বলেছি, এমএম এ থেকে অবশ্যই সেন্টিমিটারে চলে আসবে, ঠিক আছে? আর বলো, তারপরে ট্রিটমেন্টে চলে যায়। হ্যাঁ, ট্রিটমেন্টে একটা জিনিস আসলে একটা প্রশ্ন ছিল ম্যাম এটার উপরে। বলো বলো বলো। ম্যাম আমাদের কি ড্র ডাউনটা কি চেক করে দেখাতে হবে? ড্র ডাউনটা চেক করতে হবে কিনা, ড্র ডাউন যেটা বললামই না সেটা নিয়ে বলছিলাম তোমাদেরকে, ড্র ডাউন ক্লাসে ওই সময় দেখাইছিলাম। জি ম্যাম দেখাইছিলাম। সেই ইয়েটা কোথায়, সেইটা পাইতেছি না কেন? সেটা ম্যাম কোন একটা এক্সেল শিটে দেখাইছিলেন আমাদের। এক্সেল শিটে ওটা দেখো, ওটা যদি শিখায় থাকে অবশ্যই দেখবা। ড্র ডাউনটা অবশ্যই দেখবা যদি এটা দেখানো থাকে। এখন প্রশ্নটা কেমন হয়, আমাকে একটা কোশ্চেন না দেখাইলে কখনো ম্যাডাম ড্র ডাউন এসব চেক করতে বলে নাই ম্যাডাম। হ্যাঁ, তাহলে তোমরা ইন্টেলেকচুয়াল না হলে এইসব অ্যান্সার মানে আমি কিভাবে দিব? তুমি বলো না, এইসব অ্যান্সার আছে আমার কাছে? না ম্যাডাম, ড্র ডাউনটা ম্যাম একটু শেয়ার করতে দিবেন ম্যাম, তাহলে তো কোশ্চেনটা দেখাইতাম। বলো বলো বলো, দাও। কোশ্চেন সলভ করে দেওয়ার জন্য আজকে আমি বসবো না, তাহলে বাকি টপিক বাদ, আমি একটা কোশ্চেনই দিব, কারণ এরকম 2-3 ঘন্টা বসে থাকার মতো অবস্থা নাই কিন্তু, ঠিক আছে? 2-3 ঘন্টা বসে থাকার মতো অবস্থা নাই। হ্যাঁ, কোশ্চেন দেখাও, একটা দেখাও। ম্যাম স্ক্রিনশটটা আপনি অনুমতি দিচ্ছেন? তুমি চাও? আমি তো ইয়া করি নাই, লেখা আসছে যে ক্যান নট স্টার্ট স্ক্রিন শেয়ার। আমি তো দিছি কিন্তু কই দেখতেছি না। হু ক্যান স্টার্ট দিয়ে দিলাম, যাও, দিলাম তো, কিন্তু তারপরে কি করব? তুমি ইয়া চাইলে না আমি দিতে পারবো। কই দাও, প্রশ্ন রেডি করে না শেয়ার চাইবা। তারপরে শোনো, আর ওই দিক থেকে ট্রিটমেন্টের কি বলতেছিলা বলো।
এটাও শেয়ার করতে থাকো, বলো। প্রশ্ন সলভ করার জন্য কিন্তু বসি নাই। আর সেকেন্ড পার্টে যেটা আছে যে ওয়াটার ট্রিটমেন্ট, আমরা সব সময় যেটা করি যে ওয়াটার কোয়ালিটি নিয়ে কিছু কথাবার্তা থাকে যে কোন প্যারামিটার কি অবস্থা, এটা কি। তারপরে যেটা আমার ট্রিটমেন্টের বেসিক যে জিনিসগুলো ফোকাস দেওয়া হয়, র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন, যেগুলো স্যান্ড ফিল্ট্রেশন যেটা আমরা করেছি, তারপরে তোমার হার্ডেনিং সফটেনিং এর যে বিষয়টা আছে সেটার দিকে দেখেছিলাম। তারপরে সেডিমেন্টেশন প্রসেসটা বলেছিলাম, কোয়াগুলেশন প্রসেসটা বলেছিলাম, ঠিক আছে। এগুলোই কিন্তু হচ্ছে যে ওখানে মোর ফোকাস দেওয়া হবে। এবং একটা ট্রিটমেন্ট ফ্লো ডায়াগ্রাম অবশ্যই এটাও একটা ফোকাল পয়েন্ট আর কি, যে তুমি যে এত কিছু শিখলা। আর এখানে সাপকাত একটা কথা বলছিল যে আয়রন রিমুভাল টেকনোলজি বা ওই যে তোমার আর্সেনিক রিমুভাল টেকনোলজি, এগুলো আসলে আমি গিয়ে 4-2 তে শিখাই। এটাতে ডিটেইলটা আসলে আমি মনে পড়তেছে না যে তোমাদেরকে ট্রিটমেন্টের মেটালের ট্রিটমেন্টের ওভারঅল একটা ধারণা দিয়েছি আর কি। একজন এক এক রকম পড়ায়, তো মেটালের ট্রিটমেন্টের ওভারঅল একটা ধারণা দিয়েছি যে কি ধরনের প্যারামিটার থাকলে কি ট্রিটমেন্ট হবে আর কি, ঠিক আছে। এবং তোমাদের জন্য যেটা অ্যাডিশন এখানে প্লাম্বিংটা সম্ভবত 15 ব্যাচ থেকে প্রথম এসছে। 15 ব্যাচে প্লাম্বিং ছিল, তোমরা 16 ব্যাচেও প্লাম্বিং আছো, যেটা প্লাম্বিংটা হয়তো বা 4th ইয়ারে গিয়ে 4-2 তে গিয়ে পড়তো আর কি, ঠিক আছে। তো সেই জিনিসগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে দুইটা পার্ট কিন্তু আলাদা। তোমরা সেই পার্টের কথা অবশ্যই মাথায় রাখবে। ম্যাডাম প্লাম্বিং থেকে একটু সাজেশন দিবেন না? প্লাম্বিং এর যে অঙ্কটা বা যে প্রবলেমটা বুঝিয়েছি, হ্যাঁ, তোমরা একটু মনোযোগ দিবা, মানে করো যা। তোমরা তো একটা অ্যাসাইনমেন্টও দিয়েছো যে ইউ হ্যাভ ডান ওয়েল, বাট যা চেয়েছি অনেকেই অনেক বাড়ায় দিছো তোমাদের। ধরো একটা বললাম যে তোমরা নিজেরা তোমার একটা লেআউট করো, লেআউট করে তুমি তোমার নিজের একটা অপশন দাও যে কি টাইপের প্লাম্বিং তুমি দরকার, ফিক্সচার গুলো দরকার। হ্যাঁ, তো তোমরা সেগুলো না দেখিয়ে জাস্ট আমি একটা ড্রয়িং দিয়েছি তুমি সেটাই শুধু শুধু বসিয়ে দিলে, তা তো হবে না। আবার ট্র্যাপের ছবি দিয়ে দিচ্ছ, পুরা পাইপের বিভিন্ন একটা বিল্ডিং এর পাইপ মানে কত ইঞ্চি হয়, এগুলো তো আসলে চাওয়া হয় না। আমার চাওয়া হচ্ছে যে আমি বেসড অন মাই প্লাম্বিং ফিক্সচার আমি ফাইনালি আমার নিচ থেকে পানি কত ইঞ্চি ডায়ামিটার দিয়ে তুলবো, সেটাই হচ্ছে আমার দরকার। অনেক সময় আমি সাইজ পর্যন্ত চাই নাই, সাইজ নিয়ে মাথা গরম করে ফেললাম। অথবা আমি ফিক্সচার ইউনিট দিয়েই ফেলছি, তুমি ফিক্সচার ইউনিট নিয়ে মাথা গরম করে ফেললাম। তাই এটা আসলে মাথায় রাখতে হবে, ঠিক আছে। রাখতে হবে যে এটা আসলে আমি কি করব, ঠিক আছে। বলো, প্লাম্বিং নিয়ে যারা কি প্রশ্ন করছিল, একটা মেয়ে কি একটা প্রশ্ন করছিলাম। ম্যাম প্লাম্বিং না, এটা পাম্পিং মেশিনারিজ এ জিপিএম থেকে যখন ফিট কিউবে কনভার্ট করে তখন এইটা আমি কিছু বলবো না। আমি ইউনিটের কোনো কিছু জানি না। ইউনিটের কোনো তো মতভেদ থাকবে না, কারণ ইউনিট অলওয়েজ মানে ইউনিভার্সাল। তোমরা এটা ব্রাউজ করে ইউনিট কনভার্সনের যেটা স্বতঃসিদ্ধ সেটাই করবা। এটা কোনো দ্বিতীয় কোনো ইয়া থাকবে না, ঠিক আছে। ওই এম এম আদিত স্যারের বইটাতেই ম্যাম হচ্ছে ওই জিপিএম থেকে ফিট কিউবে নিতে গেলে ম্যাম কোনো সময় ইউএস স্ট্যান্ডার্ডে ম্যাম 7.48 আর ব্রিটিশ স্ট্যান্ডার্ড হচ্ছে 6.24, তো দুটাই ইউজ করছে ম্যাম। এখন হ্যাঁ, এটা কি খুব বেশি মানে ডিফারেন্স কি? তোমরা ওখানে লিখে দাও না যে এটা এই স্ট্যান্ডার্ড করছে, এটা এই স্ট্যান্ডার্ড করছে, লিখে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা তো আমরা জানি না, এগুলো নিয়ে বুঝতে পারছো শ্রেয়সী? জি ম্যাম। হ্যাঁ, তুমি ডান পাশে বলে দাও যে আমি এটা ফলো করতেছি। হ্যাঁ বলো। ম্যাম মেটাল রিমুভাল টেকনোলজি গুলো কি তাহলে পড়া লাগবে ম্যাম ডিটেইলস? আমি যতটুকু দেখাইছি ততটুকুই করো ম্যাম। আর্সেনিকের দেখানো হয়নি ম্যাম। আমি যতটুকু দেখাইছি ততটুকুই দেখাও, আর না হলে তোমাদের আইটিএন এর বইতে আছে, ওই যে আর্সেনিকে আছে, আয়রন আছে, ডিটেইল আরো একটু আছে, পড়ো না, পড়লে তো অসুবিধা নেই।
ঠিক আছে, বলো কোশ্চেন নিয়ে বলো কি হয়েছে এই জায়গায়। এটা ভেরি সিম্পল, তোমাদেরকে এত সিম্পল করে দিয়েছে, ডিজাইন এ টিউবওয়েল উইথ দ্য ফলোইং সিট অ্যানালাইসিস। এখানে সম্ভবত আমার যতদূর মনে পড়ে এই কোশ্চেনটায় আবার এলপিএম দিয়ে দেওয়া হয়েছিল আর কি, ঠিক আছে, যতদূর আমার মনে পড়ে আর কি, ঠিক আছে। তো যদি নাও দেওয়া থাকে তুমি তো এটা থেকে ইজিলি তোমার এখানে তো বুঝে তোমার এখানে কি চাইতেছে, স্লট সাইজ চাইতেছে, এখানে যে যা অ্যাভেলেবল ডাটা আছে, হ্যাঁ, তাদের তো এটা স্লট সাইজ ছাড়া তো তুমি কিছু বের করতে পারবে না। তুমি ডায়ামিটার তো দিয়েই দিছে, হ্যাঁ, স্লট সাইজ বের করতে পারবা, হ্যাঁ, আর হচ্ছে যে তোমার কি কি জানো এই গ্রাভেল প্যাকের, হ্যাঁ, গ্রাভেল প্যাকটা তুমি বের করতে পারবা আর কি। তবে আমার যতদূর মনে পড়ে যে এই কোশ্চেনটা এলপিএম টা পরে আবার দেওয়া হয়েছিল আর কি, ঠিক আছে। জি ম্যাম। আর ম্যাডাম এই ফাইনেস মডুলাস আর কি ম্যাডাম 2 এর নিচে হইলে কি ম্যাডাম আমরা আসলে 150 বা 200 এরকম কি কোনো ক্রাইটেরিয়া আছে? না আসলে 2 বা না, আমরা 1 এর নিচে হইলে মোটামুটি ফাইন স্যান্ডটাকে ইয়া করে ফেলি, 2 না, হ্যাঁ, 1 এর নিচে হলে। আচ্ছা 1 এর নিচে হলে তখন ম্যাডাম 200 মিলিমিটার। হ্যাঁ 200 এরকম সাফকাত এরকম কোনো ফিক্সড কোনো ই না। এটা আমরা ধরো তুমি যখন নিজে কাজ করবে, কাজ করতে করতে এগুলো তখন তোমার একটা আইডিয়া চলে আসবে। এরকম কোনো ফিক্সড কোনো মানে মিনিমাম 150 বলা আছে। তবে যখন আমরা সয়েল বেশি খারাপ দেখি তখন আমরা মানে তুমি একজন হয়তো বলবে যে না 200 দরকারই নেই, 150 দিব, কিন্তু তুমি কত ভালো ইঞ্জিনিয়ার, তুমি কত বের এক্সপিরিয়েন্স, কত ভালো জাজমেন্ট, এগুলো আসলে তোমার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তুমি এটা কমন সেন্স যে 150 চাইতে ফাইনাল স্যান্ড হলে 200 অবভিয়াসলি ভালো কাজ করবে, তাই না? সেইটা একটা রাউন্ড আপে যাইতে হবে তো না, 150, 200, 250 এরকম রাউন্ড আপে যেতে হবে আর কি, বিষয়টা এরকম আর কি। আর তোমরা একটু যদি আমার এই মুহূর্তে মনে হচ্ছিল এটা যে কারো কাছে কি ওই যে ড্রডাউনের এক্সেল শিটটা আছে, আমি আসলে এই ওয়েল ডিজাইনটা বিভিন্ন জনকে বিভিন্ন শিখাই, তোমাদের শিটটা আমার তোমাদের জন্য যে ফাইল ফোল্ডারটা আছে সেখানে আমি দেখতেছি না, দেখলে হয়তো এটা আবার একটু দেখায় দিতাম। মানে এত বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এই ওয়েল ডিজাইনটা আছে কারো কাছে এক্সেল শিটটা? ম্যাডাম এটা আপনি প্রোভাইড করেন নাই। প্রোভাইড করি নাই, এতদিনে বলতেছে প্রোভাইড, এই বলতেছে এক্সেল শিট দেখাইছিলাম, আবার বলতেছে যে দেখাইছেন ম্যাডাম, সেটা আপনি আপনার থেকে বা কিছু থেকে শেয়ার করছেন। আর চুপ কর, দাঁড়াও তাহলে খুঁজে নেই, দাঁড়াও। শেয়ার করলাম, তোমরা এতদিন এখন বলতেছো যে ম্যাডাম প্রোভাইড করেন নাই। প্রবাবল ড্রপডাউনের ওই যে বইয়ের স্ক্রিনশটটা আমার কাছে আছে। দাও না, একটু দাও তো। এটা ম্যাম এটা তো দেখি না ম্যাম, এটা আচ্ছা ঠিক আছে, এটা দাঁড়াও, এটা তোমরা একটু বন্ধ করো, আমি একটু দেখাচ্ছি। তোমরা কি দেখছো এতদিন পরে তোমাদের ক্লাসের মধ্যে, এখন মনে হচ্ছে যে এটা দিয়েই নেই, কি করলাম? ম্যাডাম এক্সামে কি ম্যাডাম ড্রডাউন পর্যন্ত বের করতে দিতে বলতে পারে? ম্যাম আপনি একটু না দিয়ে থাকলে ম্যাম থাক না। ম্যাডাম আসলে ম্যাথ অনেক বড় হয়ে যায় ম্যাডাম, কারণ একটা সেমিলগ গ্রাফে আঁকা মানে এটা আসলে টাইম কনজিউমিং একটা বিষয়। দেখো দেখো কথা বলো না, দেখো এত নার্ভাস হলে কিভাবে হয়।
তোমরা এতদিন পড়ো নাই, একজন বলতেছো দেখাইছি, একজন বলতেছো না দেখাইলে দেখেন না। মানে আমি তো তোমাদের সামনে, এর জন্য আসিফ বলছিল যে ম্যাডাম আসলে আমি কোনো রিভিউ ক্লাস রাখি নাই, রিভিউ ক্লাসে বসেন না। এখন তোমরা একজন বলতেছো যে ম্যাডাম দেখাইছেন একটু এক্সেল শিট, আবার একজন বলতেছো না দেখাইলে দেখেন না, আমি কোন দিকে যাব? এটা একটা স্টপ শেয়ার করতে হবে মনে হয়, না তাহলে দেখানো যাবে। ড্রডাউন এই শেয়ারটা একটু দেখো, যে ড্রডাউনটা বিষয়টা এরকম যে এই যে আমি এখন মনে পড়তেছে যে হ্যাঁ এই যে এটা দেখাইছিলাম, হ্যাঁ যে এই যে দেখা যাচ্ছে সাপ্তাহ তাসিন শ্রেয়সী। জি ম্যাম দেখা যাচ্ছে। এই যে স্ট্রেইনারটা বসালাম আমি যখন পানি, এটা তো ইয়েতে তোমার যে অ্যাকুইফার যখন পড়াইলাম তখন তো তোমরা মনে আছে যে যখন আমি পানি তুলবো ওয়াটার টেবিলটা, ওয়াটার, এটা কিন্তু খুবই সিম্পল, তোমরা একটু মনোযোগ দাও তাহলেই হবে। আবার একটু রিয়া করে দিই, তোমরা তো ওইখানেই তো ড্র ডাউন ক্যালকুলেশন করলা না? হ্যাঁ, তো যদিও এখানকার ইকুয়েশনটা একটু ডিফারেন্ট। দেখো এই যে এই পানির লেয়ারটা, হ্যাঁ পানির লেয়ারটা, আর যখন আমি পাম্পিং করব তখন আর এটা থাকবে না, এটা নিচে নেমে চলে যাবে। তাহলে আমাকে অবভিয়াসলি আমার এই যে পানির স্ট্রেইনারটা অবভিয়াসলি আমাকে এই ড্রডাউনের নিচে দিতে হবে, আদারওয়াইজ আমার এই ড্রডাউনটা কোথায় থাকবে? মাঝখানে কোথাও পড়ে থাকবে, মাঝখানে কোথাও পড়ে থাকবে অর্ধেক, হ্যাঁ অর্ধেক এয়ার ভ্যাকুয়াম হয়ে যাবে, বাকি অর্ধেক দিয়ে পানি থাকবে। তার মানে এটা আমি যদিও 60 ফিট স্ট্রেইনার দিব, কাজ করবে 20 ফিট, বাকি 40 ফিট এমটি। ঠিক আছে না? সেজন্যই আসলে ড্রডাউনটা চেক করা দরকার। ঠিক আছে, এবং সেটাই ড্রডাউনটা চেক করার জন্য আমি আসলে এক্সেল শিট দিছিলাম, কিন্তু ওই যে স্টুডেন্টটা যে বইয়ের শিটটা দিল ওইখানে ইকুয়েশনটা আছে যে আমরা ড্রডাউনটা চেক করি। এই আমি যে অংশটুকু দেখাচ্ছি শুধু এই অংশটুকু একটু খেয়াল করো, এই যে বল করে যেটা দেখাচ্ছি আর কি। ঠিক আছে, এটা আমার এক্সেলে বসানো যা তোমাদেরকে দেখানোর জন্য, বা আমি যখন ডিজাইন করি তখন, যে আমি যেই লেন্থের স্ট্রেইনারটা আমি ঠিক করলাম, এটা হচ্ছে এল লেন্থ। ঠিক আছে, আমার যে ডিমান্ডটা, আমি যে ওয়াটারটা নিব সেটা হচ্ছে কিউ, আমার সয়েলের যে D10, ঠিক আছে, এই ডাটাগুলো আমার লাগবে। এবং আমি যে পাম্প দিয়ে ওপেন হয়নি, কোনটা এখন শেয়ারে আছে? ওই পিডিএফটা আপনার পাওয়ার পয়েন্টের। এটা খুবই সিম্পল, তোমাদের মানে শুধু একটু 2 মিনিট আমার মনে হয় যে মনোযোগ দিলে এটা হয়ে যাবে আর কি। তোমরা এখানে অনেক কিছু এখন দেখা যাচ্ছে এক্সেল শিট। জি ম্যাম, অনেক কিছু আছে, কিন্তু তুমি এই জায়গা অংশটুকুতে দেখো, এই অংশটুকুতে দেখো। ঠিক আছে, যে আমি যে লেন্থের মানে স্ট্রেইনারটা দিলাম, আমি যে ডিমান্ডটা নিব আমার সয়েলটা, হ্যাঁ সেটা কাভার করে কিনা। ঠিক আছে, ড্রডাউনটা কাভার করে কিনা, তো সেই ড্রডাউন আমি ক্যালকুলেশনটা করব। আমি যে লেন্থটা সিলেক্ট করলাম, দেখো এটা একটা এল, আমার যে ডিমান্ড কিউ, আমার সয়েলের যে ক্রিটিক্যাল লেয়ারের যে D10টা। ঠিক আছে, আর আমি পাম্প দিয়ে পানি তুলবো তার হচ্ছে এফিসিয়েন্সি। এই 4টা ডাটা আমার লাগে। ঠিক আছে, সেই ডাটাগুলো বসিয়ে দিলে প্রথমে এটা কে নিবে, ট্রান্সমিসিবিলিটি আছে, পারমিয়েবিলিটি, প্রথমে পারমিয়েবিলিটি বের করবে, তারপরে ট্রান্সমিসিবিলিটি বের করবে, তারপরে স্পেসিফিক কন্ডাক্টিভিটি বের করবে, তারপরে সে হচ্ছে ড্রডাউন বের করবে। ওই যে স্টুডেন্টটা আমাকে যে শীটটা দেখালো ওখানে কে এর সূত্র, টির সূত্র, এস এর সূত্র এবং ড্রডাউনের সূত্র আছে। তার মানে তোমার এই চারটা ডাটা নিয়ে তোমাকে এই 3টা ধাপ বের হয়ে তোমার এই ড্রডাউনটা চেক করতে হবে। নর্মালি ড্রডাউন উইদিন 10 মিটার যদি থাকে তাহলে আমার ডিজাইন ইজ ওকে, না হলে আবার লেন্থ চেঞ্জ করতে হবে, কিউ চেঞ্জ করতে হবে, D10 চেঞ্জ করতে হবে। তো D10 তার আমার চেঞ্জ করার উপায় নেই, তখন আমার ডিমান্ড কমাতে হবে,
অথবা লেন্থ অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, তো এত কিছু নিশ্চয় তোমাদের পরীক্ষায় এত ট্রায়াল অ্যান্ড এরর বা এত কিছু আমরা চিন্তা করব না, করবো যে তোমাদের যদি তোমাদের সবকিছু বলে দেই তাহলে তো হবে না। ঠিক আছে, তবে তুমি তোমার নিজের জন্য তুমি এই কে টি স্পেসিফিক কন্ডাক্টিভিটি ড্রডাউনের ক্যালকুলেশনের ইকুয়েশনটা, ওই যে ও স্টুডেন্টটা যে শীটটা দেখালো ওটা আমি কোন তোমাদেরকে হয়তো বা ভুলে গেছি কিনা বা তোমরাও মনে করো নাই, এটা কিন্তু আমারই দেওয়া। আমারই দেওয়া দিয়েছি, তাহলে তো আছেই তোমাদের। ঠিক আছে, তোমাদের তো ট্রায়াল অ্যান্ড এররের কিছু নাই। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এইটুকুর মধ্যে, আমি জানি যে এত ডিটেইল ওয়েল ডিজাইন আসলে কেউ করায় না। ঠিক আছে, কিন্তু এটা যেহেতু টোটালি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা জিনিস, হ্যাঁ, সেজন্য আমি পুরো জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 অনেক কিছু আছে, কিন্তু এত কিছু আপাতত তোমরা মাথায় রেখো না। ঠিক আছে, এগুলো যখন ডিজাইন করবে তোমরা, আমি যখন পড়াইছি তোমাদেরকে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 তে অনেক কিছু বলে গেছি। এখন তোমাদের পরীক্ষার সময় নাই, তোমরা এই ড্রডাউন ক্যালকুলেশনটা শিখে ফেলো। মানে ইন কেস যদি কোশ্চেন, তো আমি অবভিয়াসলি আমি একটা কোশ্চেন করছি, তাও করছি অনেক, তোমাদের কখন একটা পরীক্ষা হওয়ার কথা ছিল তখন একটা করছি, আমি ঠিক কোশ্চেনে কি দিচ্ছি আমার মনে নাই। অবভিয়াসলি তোমাদের জন্য ফ্রেন্ডলি যেটা হবে সেটাই করছি, কিন্তু কোশ্চেন তো আরেকজনও করবে। মডারেশন করে কোশ্চেন কারটা থাকবে, আমারটা থাকবে না, ওনারটা থাকবে, এটা তো আমি জানি না, কারণ মডারেশনে তো আমি থাকবো না, আমি ছিলামও না। ইনফ্যাক্ট যে কোশ্চেন করে সে থাকে না মডারেশন। ঠিক আছে, এটা একটু যদি কোনো কারণে ড্রডাউন ক্যালকুলেশনটা চলে আসে তোমরা যাতে এটা চেক করো। ঠিক আছে, একটু মাথায় এটা রাখো। এবং লেস দ্যান 10 হইলে এটা আমরা অ্যাকসেপ্ট হইলে, এটা ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। তো আমরা নর্মালি যে ডিজাইনের ফাইনাল কথাটা একটু বলে দেই, যে এই ড্রডাউন আমরা যখন স্ট্রেনারটা বসাই, এই ড্রডাউন ধরো 10 মিটার ধরে নিলাম, ধরো উপর থেকে আমি সাপোজ 30 ফিট নিচে আমি আমার ওয়াটার টেবিল পেলাম। ঠিক আছে, সাপোজ উপর থেকে আমি 30 ফিট নিচে পেলাম, 30 ফিট পরে ড্রডাউন হবে আরো হয়তো 20 ফিট, তার মানে 50 ফিট। এবং আমি একটা টিউবওয়েল নর্মালি আমরা ডিজাইন করি 5 ইয়ার্স এর জন্য। প্রতি বছর যদি 1 মিটার মানে 10 ফিট করে যদি গ্রাউন্ড ওয়াটার নিচে নেমে যায়, তার মানে আমাকে স্ট্রেনারটা 5-10 50 ফিট আরো নিচে বসানোর আমাকে চেষ্টা করতে হবে, যদি গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবল থাকে। অনেক সময় অত নিচে না গেলে আমরা বলি 5 বছরের দরকার নেই, আমি 1 বছর পানি পাইলেও হবে। ঠিক আছে, এটাই হচ্ছে কেন আমি ড্রডাউন করব, যে আমি গ্রাউন্ড ওয়াটার টেবিল যেখানে পাবো তার থেকে আরো ড্রডাউন যত ফিট হলো তার নিচে আমাকে অবশ্যই স্ট্রেনারটা বসাতে হবে, এজন্যই ড্রডাউনটা চেক করা। ঠিক আছে, তো তারপরে তুমি একটা ড্রডাউনের ক্যালকুলেশনের ইকুয়েশন, যে 4টা এক্সট্রা ইকুয়েশন যদি এখনো শিখে না থাকো, কে টি এস সি ড্রডাউন, ওই শীটটা থেকে একটু মুখস্থ করে না। এটা তো ভেরি সিম্পল, তুমি বাকি সব জিনিস তো তুমি অলরেডি জেনে গেছো। হ্যাঁ, তোমার পরীক্ষায় কোনো ট্রায়াল অ্যান্ড এরর ফর শিওর কোনো কিছু থাকবে না। আর আমি যেহেতু ডিটেইল করাইছি, আর কেউ এত ডিটেইল করায় নাই, তাই যে কোশ্চেনটা দেখলাম যদি অন্য কোথাও থেকে আসে কাইন্ড অফ ওই টাইপের কোশ্চেনই থাকবে, এটাই আসুন করে না। ঠিক আছে, বোঝা গেছে? এখন তারপরেও বলা যায় না, এখন কোশ্চেন আগে যে পড়াইছে হয়তো কোশ্চেন, কারণ আমরা আছি 3 জন, আমি আছি, তোমাদের সুদীপ স্যার আছেন আর আসিফ স্যার আছেন। হ্যাঁ, তো এর মধ্যেই কোশ্চেন ঘোরাঘুরি করবে, তো বাকি কোশ্চেন গুলো তো দেখছে। ভয় আর একটা অঙ্ক নিয়ে তো এত ভয়ের কিছু নাই আর কি। এর বাইরে অলরেডি তুমি যদি প্রথম স্টেপটা করো 80% জব ইউ হ্যাভ ডান। হ্যাঁ, 80% এর জন্য তুমি অলরেডি 20 এর মধ্যে 16-17 পাইয়ে গেছো আর কি। ঠিক আছে না? এই 1 মার্কের জন্য নিশ্চয় তোমাদের যুদ্ধ করতে হবে না। বোঝা গেছে? জি ম্যাডাম। হ্যাঁ, ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে যে আমি একটা জিনিস মানে একটা পার্সিয়াল যদি আমি না পারি, বাকি জিনিসগুলো তো আমার আটকাবে না। তো হ্যাঁ, কনফিডেন্স থাকতে হবে, মনে সাহস রাখতে হবে। এক সময় তোমরা তো এখন অনেক বেটার পজিশন আছে। আমি যখন এখানে জয়েন করলাম তখন আমি একটা পার্ট কোশ্চেন করতাম, আরেকটা পার্ট বাইরে থেকে আসতো। তোমরা এখন তোমাদের সিনিয়র ভাইদের এরকম একটা পজিশনে ছিল। ঠিক আছে,
যখন আমাদের টিচার ক্রাইসিস ছিল, যখন সুদীপ স্যার বাইরে ছিলেন, আসারও কিছুদিন ছিল, আমি একা পড়াতাম, তখন কোশ্চেন বাইরে থেকে আসতো, ডুয়েট থেকে আসতো, তখন কোশ্চেন এত বেশি চেঞ্জ আসতো, হ্যাঁ, তো তখন আরো বেশি কষ্ট হতো তোমাদের সিনিয়র ভাইদের। তোমরা অনেক ভালো পজিশনে আছো, যে আমরা ভেতরেও আছি, সবাই তোমাদেরকে চেষ্টা করতেছি তোমাদের জন্য ইউজার ফ্রেন্ডলি কোশ্চেন করা। ম্যাডাম ফিল্ট্রেশন নিয়ে একটা প্রশ্ন ছিল, আর ডিস্ট্রিবিউশন নিয়ে একটা প্রশ্ন ছিল। বলো। বাংলাদেশের পার্সপেক্টিভে আসলে র্যাপিড স্যান্ড ফিল্টার নাকি আসলে মানে বাংলাদেশের কথা চিন্তা করে আসলে সেক্ষেত্রে কি র্যাপিড স্যান্ড ফিল্টার নাকি স্লো স্যান্ড ফিল্টার, আর কোন রকম ডিস্ট্রিবিউশন সিস্টেমটা মানে আমাদের দেশের জন্য উপযোগী ম্যাডাম, সেটা যদি একটু বলতেন। ডিস্ট্রিবিউশন মানে কোন ডিস্ট্রিবিউশন? আমি ঠিক ওই যে ম্যাডাম কোন সিস্টেম থাকে না, গ্র্যাভিটি সিস্টেম, তারপর হচ্ছে কি ডিরেক্ট পাম্পিং সিস্টেম নাকি পাম্পিং? এটা আসলে বাংলাদেশের জন্য সবগুলোই ঠিক আছে, বুঝতে পারছো সবটা, কারণ এটা এরিয়া ওয়াইজ করে। আমাদের এখানে বলো, এখানে গ্র্যাভিটি ফ্লো সিস্টেম আমাদের এখানে অনেক জায়গায় আছে। হ্যাঁ, আমরা তো এখানে তো গ্র্যাভিটি ফ্লো সিস্টেম, আমার উপরে তো পাম্পে আমি পানি তুলে ফেলছি, সেখান থেকে গ্র্যাভিটিটা আমার পাশে পানি চলে আসতেছে, আমি তো পাম্পিং করে পানি নামতেছি, তোমাদের সব হলে গ্র্যাভিটি ফ্লোতে পানি চলে যাচ্ছে। কিন্তু অনেক জায়গায় আবার তুমি তোমার নিজের বাসাতে তুমি পাম্প করে করে পানি তুলতেছো, তাই এটা সব সিস্টেমই ঠিক আছে এটা বাংলাদেশের জন্য। ওভারহেড ট্যাঙ্কে তুলতে আগে রিজার্ভারে করা লাগে না? ওটা তো আমি উত্তোলন করতেছি পানি, ওটা তো তুলে আমি রেখে দিচ্ছি, এটা একটা ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন, বিষয়টা একটু বুঝতে হবে আর কি। পানি তো কখনো নিচ থেকে উপরে অটো কখনোই উঠবে না, ওটা তো পাম্পিং লাগবে না। নিচ থেকে পানি কিভাবে উপরে চলে আসবে? তুমি ম্যানুয়ালি করো আর মানে মেশিনারি দিয়ে করো, তোমাকে অবশ্যই যদি গ্রাউন্ড ওয়াটার হয় পানি পাম্প দিয়ে তুলতে হবে, সারফেস ওয়াটার হলে তোমাকে পাম্প করেই কোথাও একটা হচ্ছে যে পাম্প করে ডাইরেক্ট আমরা বাসায় নিয়ে চলে গেলাম, যেটা আমরা বাসায় বাড়িতে করি, যে নিচ থেকে ডাইরেক্ট ডিপ টিউবওয়েলে পানি তুলে ডাইরেক্ট আমরা ডিস্ট্রিবিউশনে চলে গেল, তাই না? সেটা একটা জিনিস। এখন আমার বড় কমিউনিটিতে আমি একটা সেন্ট্রাল সিস্টেমে তুলে রাইখা তারপর সেখানে গ্র্যাভিটি ফ্লোতে গেল, গ্র্যাভিটি ফ্লোতে আইসা একটা ব্যাপার আছে যে আমার নিচে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারে থেকে গেল, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু আন্ডারগ্রাউন্ড, তোমাদের হলগুলোতে কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার নাই, ডাইরেক্ট কিন্তু চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, উপর থেকে আবার তুমি পানি পাচ্ছ, কাইন্ড অফ এটা গ্র্যাভিটি ফ্লো, ঠিক আছে? বলো। আর ম্যাডাম ফিল্ট্রেশনটা ম্যাডাম মানে র্যাপিড স্যান্ড ফিল্টার অ্যাডাপ্টেবল নাকি আসলে স্লো স্যান্ড ফিল্টারটা অ্যাডাপ্টেবল ম্যাডাম? আসলে আমরা স্লো স্যান্ড ফিল্টারটাই আমাদের কাছে কিন্তু মানে অ্যাডাপ্টেবল আর, কিন্তু আমাদের ওয়াটার এটা কিভাবে বলবো, ট্রিটমেন্ট গুলো যেগুলো আছে সেটাতে কিন্তু আমার স্লো স্যান্ড ফিল্ট্রেশনই আছে, বুঝতে পারছো? স্লো স্যান্ড ফিল্টারে আছে, কারণ র্যাপিড স্যান্ডে তো এত অল্প সময়ে আমাদের যে পরিমাণ থাকে, হ্যাঁ, এত বেশি ব্লক করা ব্যাকওয়াশিং আসলে হয় না আর কি, ঠিক আছে? পানিটা কম মানে ব্লকিং বেশি হয়ে যায়, আবার অনেক সময় পানি ক্লিয়ার থাকে, শুধু এত বেশি স্পিড দেওয়ার তো দরকার নেই আর কি, ঠিক আছে? র্যাপিড চলে যাওয়ার কোনো দরকার নেই, আর হিউজ পরিমাণ পানি যখন হয় র্যাপিড গেলে তো প্রবলেমও করে আর কি, ঠিক আছে? বাংলাদেশে বা আসলে এই জিনিসগুলো আসলে কি যে কিছু কিছু জিনিস আছে, যে যেমন ট্রিটমেন্ট করলাম মেমব্রেন ফিল্ট্রেশন, যে বাংলাদেশের পার্সপেক্টিভে এটা ঠিক কিনা, হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে এটা মোটেও মানে সুইটেবল হয় না, কারণ এটা অনেক বেশি এক্সপেন্সিভ। তো ওই সেন্সে আসলে দুইটাকে আলাদা করে ভাগ করা মুশকিল আর কি, বুঝতে পারছো? নতুন র্যাপিড বা স্লো স্যান্ড এগুলো সবই হচ্ছে সেম কাইন্ডের টেকনোলজি, ঠিক আছে? জাস্ট হালকা একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে, কিন্তু সেই মেমব্রেন টেকনোলজিটাও ফিল্ট্রেশন, কিন্তু ডিফারেন্সটা অনেক বেশি, যে একদম আলট্রা ফিল্টার ব্যবহার করা হচ্ছে, যেটার সাথে অনেক বেশি কস্ট ইনভলভমেন্ট, যেটা আসলে আমাদের দেশের জন্য মানে সুইটেবল হচ্ছে না। এভাবে ডিফারেন্সটা করলে বেশি সুবিধা হয়, বুঝতে পারছো? আর জি ম্যাডাম, আরেকটা হচ্ছে কি মানে আমরা আসলে ফিল্ট্রেশনের যে সব ম্যাথ করছি সব জায়গায় দেখি আসলে র্যাপিড স্যান্ড ফিল্ট্রেশন মানে এটা ইউজ, তো ম্যাডাম যদি স্লো স্যান্ড ফিল্টার দেয় ম্যাডাম সেক্ষেত্রেও কি একই প্রসিডিউর ইউজ করে না, করে নাম চেঞ্জ হয়ে যাবে? তো সেমই তো, সব জিনিসই তো সেম, খালি তোমার মানে টাইমিংটা ডিফারেন্ট, আর তো কিছু না, থিকনেসটা ডিফারেন্ট, তোমার টাইমিংটা ব্যাকওয়াশিংটা ডিফারেন্ট, কিন্তু বাকি জিনিস তো সেম, সবই তো সেম।
ওরকম তো র্যাপিড স্যান্ড ফিল্টারের জন্য সেম এক ফর্মুলা, স্লো স্যান্ডের জন্য এক ফর্মুলা, তা তো না, সবই তো সেম, তাই না? শুধু ডিউরেশন, সাইজ, থিকনেস এগুলো ডিফারেন্ট, তাই তোমার ইয়ের উপরে চেঞ্জ হয়ে যাবে, টাইমিংটা তখন তুমি ফর্মুলাটা মনে হয় একটু আলাদা দেখছিলাম নাম্বার অফ ইউনিটের, ম্যাডাম আমার এখন খেয়াল আসতেছে না, এর জন্য জিজ্ঞেস করলাম। আমার অত একদম এক্স্যাক্টলি তো কিছু মনে থাকে না, এত অঙ্কের তো ফর্মুলা মনে থাকবে না। ফর্মুলা আলাদা হইলে, যদি স্লো স্যান্ড ফিল্টার বলে ফর্মুলা আলাদা হলে তুমি সেটা বসাবে, কিন্তু আমার মনে হয় না যে খুব বেশি মানে এখানে একটু চেঞ্জ আছে আর কি, বুঝতে পারছো? এত তো মনে থাকে না কোনটার কি ফর্মুলা, না দেখলে মনে করতে পারবো না, পড়ানোটার একটা না, বুঝছো? ম্যাডাম নাম্বার 6 টিউবওয়েল নিয়ে কি আচ্ছা, আমি আর অনেকক্ষণ হয়ে গেছে, আমি 1 ঘন্টার জন্য বসছিলাম আর কি। না ওগুলো এত বেশি পড়ো না, এখন আসলে একটুখানি বললাম না যে এখন টিচার টু টিচার একটু ভ্যারি করে, অনেক কিছু একটু ডিফারেন্ট আসে আর কি, ঠিক আছে? আমার মনে হয় না এত অরিড হওয়ার কিছু আছে, ঠিক আছে? আমার মনে হয় কোশ্চেন না দেখে যা পড়াইছি শীট গুলো দেখো, তাহলে বেটার হবে আর কি, বুঝছো আমার কথা? কোশ্চেন দেখে মাথা, তোমাদের অনেকেই আছে আমাকে যখন প্রশ্ন করছে যে ওই যে ব্যাকলগ, যে ও প্রশ্ন করতেছে যে আমার তো প্লাম্বিং ছিল না, এখন কি হবে, এত অ্যান্সার আসলে দেওয়া সম্ভব না। ধরো কোশ্চেন না দেখে যা পড়াইছি তাই পড়ো, দেখো না, তারপরে দেখবো আর কি, কোশ্চেনটা আমি দেখবো নাকি, ঠিক আছে? তোমাদের একটু কনফিডেন্স এবং আস্থা থাকতে হবে, আরেকটা জিনিস হচ্ছে আস্থা থাকতে হবে, কনফিডেন্স হচ্ছে নিজের উপরে, এবং যে টিচার পড়ালো তাকে তার উপর একটু আস্থা রাখতে হবে। তো এত কিছু কিভাবে বলি আর কি, ঠিক আছে না? আমি পারতেছি না, 12টা বেজে গেছে। সমস্যা হচ্ছে কি ম্যাম, মানে আমাদের তো এবার আসলে সেট কম, 6টা সেট, তো আমরা দেখা যেত যে 8টা সেটের প্রিপারেশন আমি এখন অনেক কিছু তো বলা মুশকিল, তাহসিন আসলে প্রশ্ন না আসলে এটা তো আমি আমার মতো পড়াইছি। দেখো না প্রশ্ন পাওয়া, এখন এত কিছু তো মানে প্রশ্নে এটাই থাকবে, এটা করবা, এটা, এগুলো আসলে কি বলা যায়? তাহসিন আসলে আমার মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম, অনেক কষ্ট করছেন। তোমাদেরকে একটু রিভিউ করা, তোমরা কোথাও না বুঝলে বুঝায় দাও, কিন্তু কোশ্চেনে এটা থাকবে, এটা থাকবে না, এটা করবেন। অবভিয়াসলি এই যে দিনের পর দিন তোমাদেরকে নিয়ে বসে আছি, তোমাদের যাতে নলেজও বাড়ে এবং তোমরা ক্ষতিগ্রস্ত না হও, দুটা জিনিসই তো চিন্তা করা হয়েছে। তারপরে অনেক সময় এদিক সেদিক হয়ে যায়, কিন্তু তারপরেও সে প্রশ্নও কাছে আসবে, খাতাও কাছে আসবে, তাই না? সবই তো আসবে। তোমাদের অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট হয়তো কারো কারো নাম্বার মিসিং হয়ে গেছিল, কারণ অনেকের ইমেইল যে দিস হয়তো আমি ভুলে গেছি তখন আমাকে, কিন্তু আমি তো নাম্বারিং তো মনে হয় না কাউকে খারাপ করছি, যদি ওরকম চিন্তা করতাম তাহলে তো 0, 10 না হলে 20 এরকম হতো আর কি, তাই হওয়ার কথা ছিল না, কিন্তু সেরকম তো কেউ হও নাই, হয়েছো 50% হলে 10, হ্যাঁ, না হলে 0, না হলে 20 এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম তো করি নাই, করছি না ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। দেখলে একটু বুঝতে হবে। এত তোমাদের রিভিউ ক্লাস বলতে যে তোমাদের একটা আইডিয়া দেওয়া বা তোমরা কোনো না বোঝার থাকলে বুঝা দেওয়া, কিন্তু এইভাবে কোশ্চেন কোথায় কি হয়েছিল, কত সালে কোশ্চেন কি হয়েছিল, আমি তো এত কিছু তো নিয়ে তো মানুষ প্রশ্ন নিয়ে বসা হয় না, তোমাদের কন্টেন্ট বোঝানোটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। মানে একটা কিছুতে ধরো এটা আমি টিউবওয়েল ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে যে একদম প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেড, তোমাদের ডিটেইলটা জানায় দেয়। হ্যাঁ, তো আমি তো জানি যে কোশ্চেনে অল্প একটু থাকে, তো না জানালেও পারতাম, তারপর যখন কাজ করতে যাই তখন আমাকে গাইলাইটা যে আমাদেরকে কিছুই বলা হয় না, তাই এটা আসলে ভ্যারি করে আর কি, ঠিক আছে? যখন ইউআরপি তে পড়াই বা ওয়াটারে পড়াই ওদেরকে এত ডিটেল দেই না, কারণ ওদের এত ডিটেল লাগবে না। ঠিক আছে, আর ছোটখাটো কিছু বললে বলতে পারো, কিন্তু অলরেডি আমি মানে বুঝতে পারছি তো কালকে পরীক্ষার ডিউটি আছে, আজকে আমাকে অনেক কিছু ম্যানেজ করতে যেতে হবে বাসায় আর কি, কালকে যেহেতু সারাদিন ব্যস্ত থাকবো আর কি।
ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকো আর কি। আর সবার তো আসসালামু আলাইকুম ম্যাম। এই এক্সেল শিটটা তো আছে না, দিয়ে দিছিলাম না, ওই বইয়ের শিটটা তো আছে না, ওই ডিজাইন হ্যাঁ, ঠিক আছে। আর আমি আসলে অনেস্টলি স্পিকিং আমি কিন্তু জানি না যে 2টা করে কোশ্চেন বা এরকম কিছু, মানে এটা আসলে টোটালি মডারেশন ঠিক করে এটা, যে কিভাবে কোন সেটটা করবে। তো একটুখানি তো মানে উইন উইন সিচুয়েশনই হওয়ার কথা, তাই না? আমরা তো স্টুডেন্টদের ভালোর জন্যই সবসময়, না হলে কেন বসে থাকবো, কেন তোমাদের সঙ্গে এত কথা বলে যাবো আর কি, হ্যাঁ। তারপরেও যে মানে ভুল হয়ে যায় না সেটাও বলা মুশকিল, তারপরেও তো আমরা চেষ্টা করি আর কি, এটুকু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি আর পারতেছি না আর কি, সময় 12টা বেজে গেছে। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ ম্যাডাম।